আসসালামু আলাইকুম। আতিফ স্যারের সিটি বা মিডের ওই যে ফুরিয়ার অ্যানালাইসিস এর পরে যে টপিকগুলো আছে ওগুলো মানে ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড প্রসেসিং না কি জানি একটা নাম আছে, তো এই টপিকটা আলোচনা করার চেষ্টা করি। এখানে ইমেজ প্রসেসিংও আছে, ওই যে কনভলিউশন কার্নালস এইসব, তারপরে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, অ্যালিয়াসিং ফ্রিকোয়েন্সি, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি এগুলো থাকবে আমার আলোচনার টপিক, আরও থাকতে পারে পরে। আচ্ছা, তো ফার্স্টে স্যাম্পলিং কী জিনিস, মানে আমরা তো সিগন্যাল হলো দুই প্রকার। তো একটা হলো অ্যানালগ সিগন্যাল, যেগুলোর কোনো ডিসক্রিটাইজেশন নাই, মানে ভ্যালুর মধ্যে কোনো ছাড় নাই বা গ্যাপ নাই, ঠিক আছে। আর ডিজিটাল সিগন্যাল হলো যেগুলোর মধ্যে যতই আমি ফ্রিকোয়েন্টলি ডিজিটাল সিগন্যাল শো করি বা রিপ্রেজেন্ট করি না কেন, একটা সময় গিয়ে মানে জুম করতে করতে উই উইল সি অ্যাট এ টাইম যে ওইটা ডিসক্রিট হয়ে গেছে, মানে একটা বারবার এই যে এরকম বারবার এরকম দেখা যাবে, মানে মনে করেন অনেক দিচ্ছে, অনেক ঘন ঘন, মানে ডেন্সিটি অনেক সিগন্যালের স্যাম্পলিংয়ের। আচ্ছা, স্যাম্পলিং কি এটা বলতেছি তো এটা গেলো ডিজিটাল আর অ্যানালগের পার্থক্য। ডিজিটাল কখনো কন্টিনিউয়াস হবেই না, পসিবলই না, অ্যানালগই একমাত্র কন্টিনিউয়াস পসিবল, ঠিক আছে। আচ্ছা, এখন সিগন্যাল ফ্রিকোয়েন্সি হলো এই যে সিগন্যালের যে মানে আমার যে বেস সিগন্যাল বা রিকোয়ার্ড সিগন্যাল বা অ্যাকোয়ার্ড সিগন্যাল ফ্রম দ্য এনভায়রনমেন্ট, এটার হলো ফ্রিকোয়েন্সি হলো সিগন্যাল ফ্রিকোয়েন্সি হলো যে প্রতি সেকেন্ডে কতটা তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করছে, ফুল ওয়েভ কমপ্লিট করছে, এটা হলো সিগন্যাল ফ্রিকোয়েন্সি। আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হলো ডিজিটাল সিগন্যাল করার জন্য আমরা স্যাম্পলিং করি, মানে ওই সিগন্যালের বিভিন্ন পয়েন্টে আমরা অ্যামপ্লিটিউডের ভ্যালু নিই, ঠিক আছে। এখন কয়টা পয়েন্টে অ্যামপ্লিটিউডের ভ্যালু নিব ওইটার উপর ডিপেন্ড করে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আমি ওই অতগুলো। আচ্ছা, এখন মনে করেন আমি এই সিগন্যালে দুইটা পয়েন্টে ভ্যালু নিব, তাহলে এটা হবে 2 হার্টজ, মানে 1 সেকেন্ডে 2টা পয়েন্টে আমি ভ্যালু নিচ্ছি, তাহলে কি 2 হার্টজ, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা তো আমি সিগন্যালই দেখাইছি, আমি একটু মার্ক করি, এই দুইটা তো সিগন্যাল, বেসিক সিগন্যাল। তো স্যাম্পলিংটা এখানে আঁকি নেই, যাই হোক, এই যে স্যাম্পলিংটা মেবি এখানে আঁকছি। তো স্যাম্পলিং হলো যে আমি কতগুলো পয়েন্টে, যদি আমি 2টা পয়েন্টে বা আমি 4টা পয়েন্টে নেই, এটা যদি 1 হার্টজ হয়, 1 সেকেন্ডে একটা পূর্ণ তরঙ্গ, তাহলে আমি যদি 4টা পয়েন্টে নেই বা 2টা পয়েন্টে নেই, মনে করেন এ একটা পয়েন্ট আর এ একটা পয়েন্ট, তাহলে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে 2 হার্টজ, ঠিক আছে। এখন আমি যদি 2টা না নিয়ে 4টা নেই, লাইক এইখানে একটা নিলাম, আরও এখানে একটা নিলাম, 1 2 3 4 5টা নিলাম, ঠিক আছে, তাহলে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে 5 হার্টজ। এরকম করে যে কতগুলো পয়েন্টে আমি ডাটা নিচ্ছি ওগুলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যানালগ রেকর্ডের প্রবলেম হলো স্টোরেজ অনেক বেশি লাগে, অবভিয়াসলি, কারণ এটা কন্টিনিউয়াস, মানে আমি যতই এখানে জুম করতে থাকি জুম ইন আর কি, জুম ইন করতে কখনো আমি কিন্তু কোনো ডিসকন্টিনিউয়াস কিছু পাবো না, সবসময় একটা কন্টিনিউয়াস জিনিস আসবে, উঠা নামা সব কন্টিনিউয়াস। কিন্তু ডিজিটাল সিগন্যালে জুম করতে যতই আমার ঘন বা হাই রেঞ্জের বা হাই ডাটার ডিজিটাল সিগন্যাল হোক না কেন, যতই ডাটা দিই না কেন, এক সময় দেখা যাবে এরকম বারবার মানে এই যে এটা হলো অ্যানালগ, এটা হলো বারবার ভাগ করে ডিসক্রিট করে যদি প্রকাশ করি ডিজিটাল, ঠিক আছে। এটারে হয়তো আমি জুম আউট করলে, মানে মেইন যে সিগন্যাল, মানে আমি মনে করেন 1 মিলিয়ন ডাটা নিয়ে নিছি, তাহলে কিন্তু আমি যদি ওই টপ পয়েন্টগুলো দেখতে কিন্তু স্মুথলি হয়ে যাবে, দেখতে অ্যানালগ হইলো এটা ডিজিটাল। বাট এখন টেকনোলজি এত ফাস্ট যে আমরা ওই এত ডাটা নিতে পারি যে অলমোস্ট অ্যানালগের নিয়ার ভ্যালু আমরা পাই, মানে অলমোস্ট অ্যানালগ অ্যালাইক কিছু পাই। আচ্ছা, ডিজিটাল রেকর্ডের প্রবলেম হলে ডিসকন্টিনিউয়াস বললাম যেটা। আচ্ছা, এখানে স্যাম্পলিং করা হয়েছে, এই যে প্রত্যেকটা পয়েন্টে স্যাম্পলিং করা হয়েছে, এখানে 100 বার স্যাম্পলিং করা হয়েছে, মানে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমার ফ্রিকোয়েন্সির হার্টজ হলো 2 হার্টজ, তাই না, এই যে একটা পূর্ণ তরঙ্গ 2টা পূর্ণ তরঙ্গ 1 সেকেন্ডে, তো 2 হার্টজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি 2 হার্টজ লিখছি। আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 100 হার্টজ হয়, মানে আমি 1 সেকেন্ডে 100টা স্যাম্পল নিব, তাহলে আমার ফাইনাল 1 সেকেন্ডে 100টা আনলাম। তো আমি যদি 4টা পয়েন্ট আছে, যেহেতু এই যে 0 0তে ইন্টারসেক্ট করে এক্স এক্সিসে 4টা পয়েন্ট, 4 ভাগে ভাগ করি 25 করে বাড়াই, তাহলে 25 50 75 পাইলাম। তো এই পর্যন্ত আমি 25টা ডাটা অলরেডি স্যাম্পল করে ফেলছি, এভাবে যদি ডট দিই, মানে অ্যামপ্লিটিউড, হ্যাঁ, করতে এভাবে টোটালটা আমি পেয়ে গেছি। এটা হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। 100 করে ইচ পয়েন্টে অ্যাগেনস্টে অ্যামপ্লিটিউড নিলাম, এভাবে স্যাম্পল নেওয়া হয়। টু স্টোর অ্যানালগ সিগন্যাল ডিজিটালি উই ইউজ স্যাম্পলিং, বোঝা গেল যে অ্যানালগ সিগন্যালকে যদি ডিজিটালি আমরা স্টোর করতে চাই। অ্যানালগ সিগন্যাল কি, মানে ফিজিক্যাল একটা কোয়ান্টিটি যেটা আমার ইনভায়রনমেন্টে,
আছে, কিন্তু এটারে যদি আমি মোর ভার্চুয়ালি আমি এটাকে স্টোর করতে চাই, ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিয়ে যেতে চাই, তাহলে অবভিয়াসলি আমার ডিজিটাল কিছু লাগবে। ডিজিটাল ছাড়া তো আর কম্পিউটার বুঝে না, 0 আর 1 ছাড়া। সো এরকম ডিজিটাল বা বাইনারি কিছু লাগবে, ওইটাই হলো ওই স্যাম্পলিং করে আমরা ওইটার একটা অ্যালাইক লুক অ্যালাইক নেই আর কি। অ্যাটলিস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডাবল হতে হবে সিগন্যাল ফ্রিকোয়েন্সি। এটার একটা খুব খুব সুন্দর ব্যাখ্যা আছে, কারণ আমি যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডাবল না নিই, ফার্স্টে বলি যে ডাবল না নিলে কী হবে। আচ্ছা না, ফার্স্টে এটাই বলি যে ডাবল নিচ্ছি, মনে করি যেখানে এই লাস্টের চিত্রটা দেখা যায় যে 4 হার্টসের একটা আমার ফ্রিকোয়েন্সি আছে। কীভাবে ফোর্স, যে 4টা পূর্ণতরঙ্গ মেবি সম্পূর্ণ করছে, 1 2 3, হ্যাঁ 4টা পূর্ণতরঙ্গ আছে। সো 4 হার্টস, এখানে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মিনিমাম আমার 8 হইতে হবে, মানে 4-এর ডাবল 8। তো 8টা পয়েন্ট আমি নিলাম, এই যে উপরে 1টা 2টা 3টা 4টা এরকম গুনে গুনে প্রত্যেকটা পিক পয়েন্টে আমি 8টা পয়েন্ট নিতে পারছি, নিয়ে এই যে হইলাম। এখন আমি যদি এগুলো যোগ করি তাহলে কিন্তু স্ট্রেট লাইন পাবো, মানে এরকম হয়তো বা পুরাটা সমান পাবো না, বাট এটার ক্যারেক্টারিস্টিক, যে মেইন ক্যারেক্টারিস্টিক যেটা যে 4 হার্টসের একটা তরঙ্গ, এইটা আমার প্রিজার্ভ হবে, ঠিক আছে। 4 হার্টস অ্যান্ড 4 হার্টস দুইটা মিলে যাবে আউটপুটে। যদিও দেখতে মানে এটা হইলো না কোনো সিগন্যাল, মানে মেইন সিগনালে আমার ইনপুট সিগনালের ধারের কাছেও নাই, বাট আমার মেইন যে বৈশিষ্ট্য, ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্য, ওটা অ্যাটলিস্ট প্রিজার্ভ হবে, ঠিক আছে। কিন্তু যদি আমি 8-এর একটুও কম নিতাম, মানে 8 হার্টসের একটুও কম নিয়ে স্যাম্পলিং করতাম, তাহলে দেখা যায় তোমার 7টা পয়েন্ট, তাহলে আমার পয়েন্টগুলো কি একটু কমে যেত না? মনে করেন এখানে একটা যাইতো, তখন এখানে একটা যাইতো, একটু সামনে এখানে 7টা পয়েন্ট আমি নিতাম, ঠিক আছে। তখন দেখা যেত যে এরকম একটা কিছু হয়, যেটা এটার মতো। আচ্ছা দেখি এটা কি আছে। আমার মেইন সিগন্যাল FM হলো মেইন সিগন্যাল বা ইনপুট সিগন্যাল, বা হলো আমার ডিজায়ার্ড সিগন্যাল যেটাই বলি 10 হার্টস, আর FS হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 20 হার্টস। মিনিমাম 20 হার্টস হওয়া লাগবে, বাট ইফ উই টেক লেস দেন দ্যাট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাহলে কি হচ্ছে দেখি। এই যে এটা যদি 10 হার্টস হয়, অ্যাজিউম করি, আমি গুনতে পারবো না এখন, এখানে 10টা মেবি আছে সিগন্যাল, তাহলে এখানে যদি আমি স্যাম্পলিং এটার কত 20 হওয়া দরকার, এই যে এখানে বললাম 12 দিয়ে যদি করি, তাহলে 12টা পয়েন্ট যদি নিই, অ্যাজিউম করলাম যে এখানে 12টা পয়েন্ট নিছি, তো দেখা যাবে আমি যদি যোগ করি না, তাহলে এটা ওই যে 10 হার্টস আর প্রিজার্ভ থাকবে না, ওই আউটপুট সিগন্যালের হার্টসটা কমে যাবে, ঠিক আছে। মানে কোনোভাবেই প্রিজার্ভ থাকবেই না। মিনিমাম আমার 20টা পয়েন্ট লাগবে এই সিগন্যালের লুক অ্যালাইক, মানে ওই যে খাঁচকাটা একটা কিছু আনতেও, যদি আমি 10 হার্টসে একটা কিছু আনতেও চাই, তাহলে আমার মিনিমাম 20টা পয়েন্ট স্যাম্পলিং রেট লাগবে, এর নিচে হলে হবে না, ঠিক আছে। এটা হলো বেসিক কনসেপ্ট। এর নিচে যাই নেই না কেন, এই যে এরকম উল্টাপাল্টা ফ্রিকোয়েন্সি দিবে, 2 হার্টস দিতে পারে, 3 হার্টস দিতে পারে, বা 9 হার্টস দিতে, 10 হার্টস দিবে না, ঠিক আছে, সোজা কথা। 10 হার্টসের কম কিছু দিবে। এটা একটা রেস্ট্রিকশন বা কনস্ট্রেন্ট বলতে পারি, যে স্যাম্পলিং এর কনস্ট্রেন্ট, যে ডাবল হইতেই হবে মিনিমাম, অ্যাটলিস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডাবল হতে হবে সিগন্যাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা এখন এলিয়াস ফ্রিকোয়েন্সিতে আসি। এলিয়াস ফ্রিকোয়েন্সি নাথিং বাট এই যে আমি যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মানে মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিরও কম ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করি, তাহলে যেই অ্যান্সারটা আমি পাবো বা যে আউটপুটের ফ্রিকোয়েন্সিগুলো পাবো, মানে বাচ্চা কাচ্চা যেগুলো পাবো আর কি, ওগুলো হলো এলিয়াস ফ্রিকোয়েন্সি। যেমন এই যেখানে 10 হার্টসে 20 হার্টস নেওয়ার কথা ছিল, কিন্তু আমি 20 হার্টস না নিয়ে 12 হার্টস নিয়ে, মানে একটা চিটিং করে 12 হার্টস নিলাম, তাহলে এখানে 2 হার্টস আমি পাইলাম আউটপুট। সাপোজ এটা তো 2 হার্টস হবে না, কিছু একটা হবে। তো এই যে 2 হার্টসটা এলিয়াস ফ্রিকোয়েন্সি। এখন এরকম তো এলিয়াস ফ্রিকোয়েন্সি অনেকগুলোই হতে পারে, কারণ 20 হার্টসের নিচে আর 10 হার্টসের উপরে। এখন 10 হার্টসের নিচে কি নেওয়া যায়? আচ্ছা আমার জানা নেই। 20 হার্টসের নিচে তো অনেক ফ্রিকোয়েন্সি আছে, 18 হইতে পারে, 16 হইতে পারে, সবগুলোর জন্যই কিন্তু একটা বাচ্চা কাচ্চা একটা ফ্রিকোয়েন্সি আসবে কম, 10 হার্টসের কম একটা ফ্রিকোয়েন্সি। ওই সবগুলোকে এলিয়াস ফ্রিকোয়েন্সি বলবো। কার? এই যে মেইন সিগন্যালের 10 হার্টসের। এটাকে আমি ফর্মালি লিখছি 10 হার্টস সিগন্যালকে 20 হার্টসের কম কোনো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করতে যেই হার্টসের সিগন্যাল পাই, সেটা 10 হার্টসের এলিয়াস ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, হালকা পাতলা একটু ফর্মাল আছে। তাই গেমে অ্যান্টি এলিয়াসিং ফ্রিকোয়েন্সি অন করা হয়, উইচ রিকোয়ার্স আ লট অফ গ্রাফিক্স। গেমের মধ্যে কি হয় মনে করেন, এই যে একটু আঁকার চেষ্টা করছি, যেমন ঘাসগুলা এরকম খাঁচকাটা থাকবে, হ্যাঁ, মানে একটু স্কোয়ার টাইপ, মানে কর্নার ইস টাইপ থাকবে, কর্নার থাকবে অনেক বেশি, মানে স্মুথ থাকবে না। কিন্তু যখন আমি অ্যালিয়াসিং অন করব, তখন এই যে ঘাসগুলা এরকম গোল মানে কর্নারগুলা মোর রাউন্ড লাইক শেপ পাবে। যেমন এই যে এখানে এক্স্যাক্টলি যেটা এখানে দেখলাম, যে কর্নার না মেইনলি ডিটেইল বাড়বে আর কি, ঠিক আছে। মানে স্যাম্পলিং ওই করে কি, নর্মালি যে প্রসেসরের পাওয়ার স্যাম্পলিং কম হারে করে, যদি আমরা গ্রাফিক্স কার্ড ছাড়া মানে চালানোর মতো, গেমটা চলার মতো স্যাম্পলিং করে আমাকে একটা ফিডব্যাক দেয় ডিসপ্লেতে। কিন্তু যদি অ্যালিয়াসিং অন করি, অ্যান্টি অ্যালিয়াসিং অন করি, যে আমার অ্যালিয়াস ফ্রিকোয়েন্সি কোনোভাবেই আমি অ্যালাউ করবো না,
অবশ্যই ওই মেইন সিগন্যালের মতো কিছু হওয়া লাগবে, এর কম হইলে হবে না। মানে আমি চালাই দিতে পারবো না চিটিং করে, তখন ওই যে অনেক প্রসেসিং পাওয়ার লাগবে, কারণ তখন স্যাম্পলিং রেট বেড়ে যাবে, তাই না? অবভিয়াসলি স্যাম্পলিং রেট ওই যে বললাম তো এলিয়াসিং হলো 20-এর নিচে হলে, তো এখানে স্যাম্পলিং রেট 20 বা 20-এর ঊর্ধ্বে কিছু হতে হবে। আচ্ছা, এরপর স্যার একটা ম্যাথ করাইছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, যে মনে হয় আমার 361-এ স্যারের কোর্সে 361-এর একটাই ম্যাথ আছে মেবি, আতিফ স্যারের পার্টে বেসিক্যালি মেইনলি। তো এখানে যেটা আমার একটু সংজ্ঞা লাগবে সেটা হলো নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি। নাইকুইস্ট ফ্রিকোয়েন্সিটা কি, যে ইট সেটস দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন আ কি রেজাল্টিং ডাটা সেট। এটা আমি মানে অনেকক্ষণ খালি চাইই রয়েছি, এটা কী লেখছে আমি নিজেও বুঝতেছিলাম না, পরে একটু মাথা খাটাইতে খাটাইতে পরে মনে হয় 1 ঘন্টা পরে আমি বুঝলাম যে এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্যাট ক্যান বি রিপ্রেজেন্ট। আচ্ছা, এখন যদি আমি 6 হার্টসে স্যাম্পলিং করি, হ্যাঁ, তাহলে আমার আচ্ছা না 12 হার্টসে যদি আমি স্যাম্পলিং করি, ঠিক আছে, সাপোজ যে আমি 12 হার্টসে স্যাম্পলিং করতেছি, তাহলে আমার ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সিতে আমি মানে কত ফ্রিকোয়েন্সির ইনপুট আমি নিতে পারবো বা রিপ্রেজেন্ট করতে পারবো ওই স্যাম্পলিং দিয়ে। আমি অবভিয়াসলি এটা যদি দ্বিগুণ হয় মিনিমাম, তাহলে এটা যদি আমি রিভার্স প্রসেসে চিন্তা করি তাহলে কি হবে, যে আমার অর্ধেক সিগন্যাল আমি ইনপুট নিতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো ওই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দ্বারা ম্যাক্সিমাম। এটা ডাবল মিনিমাম হতে হবে, কিন্তু উল্টা দিক থেকে চিন্তা করলে যে আমার ইনপুট সিগন্যাল ওটা ম্যাক্সিমাম হবে। কত ম্যাক্সিমাম হবে? 12-র জন্য আমি কত ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করতে পারবো? 6। 12 অর্ধেক কত? 6। মানে 6 হার্টসের কোনো সিগন্যালকে আমি যদি স্যাম্পল করতে যাই তাহলে মিনিমাম 12 হার্টসের আমি স্যাম্পলিং করলে আমি একটা মোটামুটি ফিগার পাবো 6 হার্টসের ম্যাক্সিমাম, এর বেশি পাবো না। এর বেশি করতে হলে ওই যে বাড়াইতে হবে, 6 ডাবল মনে করেন আমি 7 হার্টসে নিতে চাই, তাহলে কি 14 হার্টস লাগবে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এই হিসেবে এটাই নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি। যে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সিটা মোর লাইক অপোজিট থিঙ্কিং, মানে অপোজিট দিক দিয়ে, যে সিগন্যাল ফ্রিকোয়েন্সির অর্ধেক হলো নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির অর্ধেক হলো নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম আমি যত পাবো যে 6 হার্টস, তো এই জন্য 2 দিয়ে ভাগ করা হয় নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির অর্ধেক হলো নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো 2 দিয়ে ভাগ হলো, ভালো কথা, 2 দিয়ে ভাগ করলাম, 6 পেলাম, 12-র অর্ধেক। তারপরে আমার এখানে কি চাইছে অ্যাকচুয়ালি দেখেন, এ 10 হার্টস সাইন ওয়েভ ইজ স্যাম্পল এট 12 হার্টস। এই যে গ্যাঞ্জাম লাগছে, 10 হার্টস কিন্তু স্যাম্পল 12 হার্টসে করার কথা না। 10 হার্টস করতে হলে মিনিমাম 20 হার্টস লাগবে, 20 হার্টস লাগবে, হ্যাঁ, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। বাট করতেছি, তার মানে এখানে কি এলিয়াসিং হবে? ইটস ফর সার্টেন দ্যাট এলিয়াসিং উইল অকার, মানে এলিয়াস ফ্রিকোয়েন্সি আসবে, কোনো অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিতে তো আমরা পাইতেছি না 12 হার্টসে। আচ্ছা, কম্পিউট দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড। এটা কি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি কেন লিখছি জানেন? মানে এটা নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি না, এটা এলিয়াস ফ্রিকোয়েন্সি, মেবি এলিয়াস ফ্রিকোয়েন্সি। মানে আমার এই মেজারমেন্ট সিস্টেমের মধ্যে আমি আউটপুট কি পাচ্ছি এটাই চাচ্ছে বেসিক কোয়েশ্চেন যেটা। তো এখানে F/Fn করছি। এটা কেন করছি? এটা হলো আমার বইয়ে একটা গ্রাফ আছে, গ্রাফটা দেখাচ্ছি আমি। তো F/Fn করলে আমার এই যে 1.67 আসলো। এফটা কি? এফটা হলো সিগন্যাল ফ্রিকোয়েন্সি, মানে মেইন যে বেস ফ্রিকোয়েন্সি 10 হার্টসের একটা সাইন ওয়েভ আমি স্যাম্পল করতে চাচ্ছি, যেটা ইনপুট আর কি। ইনপুটকে আমি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সিতে ভাগ দিলে 1.67 পেলাম। তাহলে আমার Fnটার ওই পাশে পাঠাই দিই, তাহলে কি পাবো? F = 1.67 × Fn, এই যে এটা পাবো। পাইলাম না? এখন আমি একটু বইটা খুলি, আমি একটু পজ করি, বইটা খুলি। আচ্ছা, তো এখানে যেটা বললাম বই থেকে, তো এটা পাইলাম না, এটা এখন এই পর্যন্ত আসলাম। এটা এখন বইয়ের 7.3 নাম্বার ফিগারটায় যাব, 7.3। সেটা হলো এখানে এই যে রিচার্ড স্যারের বই, হ্যাঁ, 276 নাম্বার পেজে এই যে এই ফিগারটা, 7.1 এক্সাম্পলের উপর এই যে ফিগারটা এটা। তো এখানে দেখি যে 1.67 আমি কত পাইছি? 1.6। আচ্ছা, এটা একটু আলাদা, এই পাশে রাখি। আচ্ছা, কত পাইছি? 1.67 f(n). এখন এই যে এখানে কিছু লাইন আছে, এই যে এই জিগজ্যাগ লাইন, এখানে কি হচ্ছে? এই নিচের লাইনটা খালি বেজ লাইনটা হলো এলিয়াস ফ্রিকোয়েন্সির জন্য, আর বাকি এই যে উপরে জিগজ্যাগ যেই লাইনগুলো আছে ওগুলো হলো এফ এর জন্য। মানে আমি যেটা কি বলে, এখন আমার তো বোঝার জন্য কিছু গেস করা লাগবে, এই গেসটাই করছি আমি, কিন্তু শিওর না, ঠিক আছে, বাট এটা দিয়ে কাজ চলে যাবে। সো এইটুকু হলো এফ, মানে
মানে সিগন্যাল ফ্রিকোয়েন্সি উপরের কার্ভগুলা, আর বেসে যদি আমি ওই যে প্রজেক্ট করি তাহলে যে এই লাইনটা পাবো, এই লাইনটা হলো এফ অফ এ, এটা হলো এই লাইনটা যেটা আছে এটা হলো এফ অফ এ, এলিয়াসিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখন আমি যেটা বললাম এফ এর ভ্যালু তো উপরে এবে জিগজ্যাগগুলা, এখন জিগজ্যাগের মধ্যে আমার কত, এটা এগুলা যে গুণিতকগুলা না, এই যে 1.6 1.8 2. এগুলো হলো এফ অফ এন এর গুণিতক, ঠিক আছে, সবগুলা নিচের গুলা উপরের গুলা সব, এখানে আবার প্রবলেম নাই, পার্থক্য নাই, সব এই পুরো লাইন জুড়ে যে গুণিতকগুলো এফ অফ এন এর গুণিতক আমার এতক্ষণের অবজারভেশনে যা পাইছি। তো এখন 1.67 অফ এফ অফ এন, তো 1.67 অফ এফ অফ এন কোনটা হবে, এই যে 1.6 এর বেশি 1.8 এর মাঝখানে হলো 1.7, এখানে 1.7 এর একটু কমই হবে হলো 1.67। সো এই যে এই পয়েন্টটা অলরেডি আসছে বইয়ের থেকে বাই ডিফল্ট আইকে দিছে ওরা। এখন এই বরাবর যদি আমি বেসে যাই, নিচে যাই একদম খারাপ ভূমি পারপেন্ডিকুলার যদি টানি, পারপেন্ডিকুলার বলে ভার্টিক্যাল যদি লাইন টানি, তাহলে এখানে ছেদ করতেছে, এই ছেদটা কত হবে 0.2 0.4 এর মাঝখানে 0.3, 0.3 একটু পরে 0.33, অ্যাজিউম, এটা তো আর অত এক্সাক্ট হওয়া লাগবে না, 0.33, তাহলে কি 0.33 এফ অফ এন। আমি তো বললাম নিচের দাগে যেটা পাবো এটা হলো এফ অফ এ, এবং মানে ভিজুয়ালি এটাই দেখতেছি আমি, এই দেখছি বলে আমি বলতেছি এফ অফ এ ইকুয়ালস টু 0.33 এফ অফ এন পাইলাম, এই যে এটা এভাবে পাইছি আর কি অ্যাকচুয়ালি। এই যে ফ্রম দ্য গ্রাফ আমি এই ভ্যালুটা ইউজ করে গ্রাফ 7.3 থেকে আমি যে এইটা পাইলাম, এখন এখান থেকে আমি এফ অফ এন এর ভ্যালু যদি বসাই দিই সুন্দর করে এফ অফ এ এর ভ্যালুটা পেয়ে যাবো। সো এটাই ম্যাথ ছিল, খুবই সিম্পল একটা ম্যাথ। এই যে যদি আমি এফ অফ এন 6 ছিল, 0.33 গুণ দিলে 3 6 18 তো মানে 1.99 সামথিং আসার কথা, তাই না? তাই তো, হ্যাঁ 1.98, তো 1.98 ইজ অলমোস্ট ইকুয়াল টু 2 হার্টজ, তো এখানে 2 হার্টজ লিখলাম। এখন এখানে ফাইনালি আমরা যে কমেন্টটা করবো, সো ফর এফ অফ এস 12 হার্টজ দ্য অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি কামস 2 হার্টজ, ঠিক আছে, ওকে ডান। ফর এফ অফ এস 12 হার্টজ মানে 12 হার্টজের যে আমি সিগন্যাল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা করবো ওইটার জন্য অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি আমার যে ফ্রিকোয়েন্সিটা আসবে, এলিয়াসিং ফ্রিকোয়েন্সি যেটা, এই যে একটু আগে যেটা ইলুস্ট্রেট করলাম যে এখানে যে 12 হার্টজ নিলে আমার 2 হার্টজের একটা এলিয়াস ফ্রিকোয়েন্সি আসে, এই যে এলিয়াস ফ্রিকোয়েন্সি এটা পাইলাম। আচ্ছা এটা হলো ম্যাথের, এটা ছিল ম্যাথ, আর ওটার ছিল ওটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলতে গেলে। আচ্ছা এরপরে হলো সিগন্যাল ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আবার এখানে একটু লিখছি, এটা একটু পরে নিয়ে, এটা পড়ার কিছু নেই। আচ্ছা এখানে একটা জিনিস আছে, if sample are taken successive sample time increment যদি হয় যে অফ ডেল্টা টি, যদি ডেল্টা টি পরপর স্যাম্পল নেওয়া হয়, ঠিক আছে, মানে প্রত্যেকটা স্যাম্পলের দূরত্ব কি ডেল্টা টি। এখন খেয়াল করে দেখি যে আমরা যতগুলো স্যাম্পল নিব, 12টা স্যাম্পল নিলে ওটার ফ্রিকোয়েন্সি কিন্তু 12ই হতো, তার মানে কি 12 কেন বলছি হার্টজ, কারণ 1 সেকেন্ডে 12টা নিচ্ছি, কি বলে ওইটা, ঠিক আছে। আচ্ছা এরকম কি, হ্যাঁ এরকম, তো 12টা যদি নেই তাহলে প্রত্যেকটা মনে করেন 12টা, এটা তাহলে তরঙ্গের সাথে যদি আমরা রিপ্রেজেন্ট করি, যে কম্পেয়ার করি, তাহলে 12 হার্টজ মানে 1 সেকেন্ডে 12টা নিচ্ছি, তাহলে প্রত্যেকটা একটা হার্টজের জন্য মানে একটা ফুল তরঙ্গের জন্য যেতে কত সেকেন্ড লাগে, তো এটা কি পিরিয়ডিক টাইম না, মানে দুইটা, তাহলে আমি যদি 12টা পয়েন্ট নেই তা 12টা মানে দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব, মানে আমি যদি তরঙ্গের সাথে কম্পেয়ার করি তাহলে একটা ফুল ওয়েভ যাইতে যতটুকু সময় লাগে ওটা কি আমার পিরিয়ডিক টাইম। তাহলে আমার কিন্তু যে দুইটা পয়েন্টের মধ্যবর্তী এখানে এই যে স্যাম্পলিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি দুইটা পয়েন্টের মধ্যবর্তী টাইমটা হলো কি পিরিয়ডিক টাইম, তাহলে আমি এখানে বলতে পারি না যে ডেল্টা টি পিরিয়ডিক টাইম, স্যাম্পল টাইম ইনক্রিমেন্ট যদি দুইটা পয়েন্টের সাকসেসিভ স্যাম্পল টাইম দুইটা পয়েন্টের মাঝখানে টাইমটা হলো ডেল্টা টি হয়, ডেল্টা টি কারণ অনেক ছোট হয় স্যাম্পলিং টাইম, তো এটা কি আমার পিরিয়ডিক টাইম। এখন আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t মানে 1/, অফ পিরিয়ডিক টাইম বা টাইম পিরিয়ড, সো এটাই করছে যে এখানে টি এর ভ্যালু ডিটি, এই যেটা এফ অফ এস, তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেহেতু স্যাম্পল করতেছে 1/dt, ঠিক আছে, মেজারমেন্ট ইউজুয়ালি অকার্স অ্যাট কনস্ট্যান্ট স্যাম্পল রেট, ঠিক আছে, শেষ। as soon as decreases the amount of information, এখন স্যাম্পলিং রেট যত ডিক্রিজ করবে আমার ইনফরমেশন অ্যামাউন্ট অফ ইনফরমেশন পার ইউনিট টাইম ডিসক্রাইবিং দ্য সিগন্যাল ডিক্রিজেস, মানে আমার যেই ডাটাগুলো নিচ্ছিলাম আমি সিগন্যাল যেগুলো সিগন্যালকে ডিসক্রাইব করতেছে, মানে যেটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন করবে আমার এই কম্পিউটারের মধ্যে, তাই না, ওইটা কিন্তু কমে যাচ্ছে, যত স্যাম্পল কমাবো তত ডাটা কম পাবো, তত সিগন্যালের ডিসক্রাইব যেগুলো করতেছিল ওগুলো কমে যাবে। The amount of information per unit time, too low sample rate will, এটা জানি না কি লিখছি,
নাইকুইস্ট শ্যানন স্যাম্পলিং থিওরাম, এই যে এই থিওরামটা হলো যে ডাবলের যে ব্যাপারটা, উনি এই মিস্টার এই সাহেব এই যে নাইকুইস্ট শ্যানন স্যাম্পলিং থিওরাম, এই থিওরামটা উনি বানাইছে। এখানে উনি বলছে এভাবে, ওয়েন দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ অফ এস ইজ গ্রেটার দেন টুয়াইস দ্য ম্যাক্স ফ্রিকোয়েন্সি অফ দ্য স্যাম্পল বিং স্যাম্পল, ও রেখাইছে। এটা আসলে বলছে যে যেই ফ্রিকোয়েন্সিটা আমরা নিচ্ছি ইনপুট ফ্রিকোয়েন্সির ডাবলের বড় হতে হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটাই বলছে আর কি। ইনপুট আমি যেটা এই যে এখানে বলছিলাম এই যে ডাবল, যেটা এই যে ডাবল হতে হবে, এই বাংলা কথাটা এইভাবে লিখছে। দ্য অরিজিনাল সিগন্যাল ক্যান বি ফেইথফুলি রিকনস্ট্রাক্টেড, মানে ডাবলের বেশি হইলেই only and only then we can say that the sampled frequency is faithfully reconstructed. Sorry, the signal frequency, base frequency is faithfully reconstructed. ঠিক আছে, এটা তো বোঝাই গেল, এটা বলার কিছু নাই। When signal is sampled at a frequency that is less than 2 frequency to FM, aliasing occurs. দেখি লেখছে, আচ্ছা এটা ওই যে ওই উদাহরণের দিছে 2FM, ও আচ্ছা না 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 ঠিক আছে। 2FM হলো যে এফএমটা কি মেইন ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি সিগন্যাল ফ্রিকোয়েন্সি ডাবলের চেয়ে কম হয়, মানে ডাবলের বেশি হওয়া লাগবে বেসিক্যালি, এই যে ডাবলের কই জানি এই যে এটা হওয়া লাগবে এফ অফ এস ইজ গ্রেটার দেন 2 অফ এফ অফ এম, এটা হওয়া লাগবে এই থিওরাম অনুযায়ী, বা আমরা নর্মালি দেখছি প্র্যাকটিক্যালি দেখছি কেন হওয়া লাগবে। তো এটারে আবার ওই যে ডেল্টা টি দিয়ে প্রকাশ করলে আমরা জানি এফ অফ এস ইকুয়ালস টু 1/Δt, এই যেখানে লিখলাম যে এই যেটা, তো ডেল্টা টি দিয়ে যদি প্রকাশ করি উল্টায় যাবে, ঠিক আছে। আর একটা জিনিস উল্টাইলে আবার এই যে সাইন চেঞ্জ হয়েছে, এটা তো আমরা জানি, লাইক এই যে এখানে লেখা হয়েছে 2 is less than 3, তাহলে হাফ ইজ গ্রেটার দেন 1/3, 0.5 is greater than 0.3333 চলতে থাকবে। ওয়েন সিগন্যাল ইজ স্যাম্পল এট ফ্রিকোয়েন্সি, তাহলে এটার নিচে হলে কি অ্যালিয়াসিং অকার হবে। ওয়েজ টু রিমুভ অ্যালিয়াসিং, এইটুকু একটু রিডিং করে নিয়েন, এটা ব্যাখ্যা করার কিছু নাই। আচ্ছা, এখানে যেটা হয় অ্যালিয়াসিংয়ের যে প্রবলেমটা হয় এটা একটু দেখি, যে আমার প্র্যাকটিক্যালি অ্যালিয়াসিংয়ের ফলে আমরা রেকর্ডেড ডাটার জন্য কি প্রবলেম ফেস করি রেকর্ডিংয়ের ক্ষেত্রে। তো আমাদের মিনিমাম হিয়ারিং লিমিট হলো 20,000, ইয়াল্লাহ মিনিমাম তো 20,000 না 2,000 না, আচ্ছা এখানে মিনিমাম ধরছে, এটা কিন্তু ম্যাক্সিমাম, আমি জানি এটা ম্যাক্সিমাম 2,000 থেকে 20,000 মেবি ছিল হার্স, বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম হিসেবে নেয়নি, এখানে মিনিমাম হিসেবে নিয়েছে। কীভাবে বলতেছি আমি, আচ্ছা আমার ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি মনে করেন আমি 30,000 একটা ফ্রিকোয়েন্সিতে আমি এটাকে রেকর্ড করতে চাচ্ছি কম্পিউটারে, ঠিক আছে। তো আমার মিনিমাম হওয়ার দরকার ছিল কি স্যাম্পল, আচ্ছা মিনিমাম হওয়ার দরকার ছিল 60 হার্টজ, তাই না, ডাবল হওয়ার কথা ছিল, যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 60, কি লিখছি এটা কি হার্টজ, হার্টজই তো, তাহলে 60,000 হার্টজ, হ্যাঁ 60,000 হার্টজ হওয়া মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, বাট আমি স্যাম্পল করতেছি কত কম দিয়ে 40,000 ফ্রিকোয়েন্সি, তাহলে কি এই যে এই অনুযায়ী লেস দেন এটা হইলে কি হবে এলিয়াসিং হবে। তো এলিয়াসিং আমি বললাম যে 1500, মানে এলিয়াসিং তো অবভিয়াসলি 30,000-এর কমই, কোনো একটা অর্ধেক বা অর্ধেকেরও কম কিছু দেওয়া হবে, অর্ধেক হলো 15,000 আসবে 16,500, ধরো যে এলিয়াসিং আমরা ধরেন এটা করছি, এলিয়াসিং এটা হচ্ছে। এখন প্রবলেম হলো আমরা তো 20,000 এই যে বললাম না মিনিমাম ধরছি, তো আমরা ধরে অ্যাজিউম করি যে 20,000-এর নিচে শুনতে পারি না, অ্যাকচুয়ালি শুনতে পারি না, তো 16,000 তো 20,000-এর নিচে, তো কিন্তু আমরা কিন্তু ওই লিমিটের বাইরে চলে গেলো, সো আমরা ওই পুরা ফ্রিকোয়েন্সিটাই আমরা পুরা মানে মিস করলাম, তাই না, ওই ফ্রিকোয়েন্সি ধরতেই পারলাম না। এটা কেন হয়েছে, জাস্ট এন্টায়ারলি ফর দ্য ডিসম্যানেজমেন্ট অফ স্যাম্পলিং রেট, বা কি বলে এটারে ভুল চয়েসের জন্য, স্যাম্পলিং রেটের ভুল চয়েসের জন্য এটা হয়েছে। তো এটা একটা এমন সিগন্যাল যেটা শুনতাম না, ওইটা এলিয়াসিং হবে। এই যে 16,000টা এমন সিগন্যাল যেটা শুনি না, ওইটাই এলিয়াসিং হচ্ছে। তো 30,000-এর মিনিমাম হইতে হবে 60,000, যেটা বললাম স্যাম্পলিং দরকার, অ্যান্ড পুরো অ্যাকচুয়াল সিগন্যালকে নষ্ট করে দিবে, এই আর কি ব্যাপার। এই যে এলিয়াসিংয়ে যেটা বলছি না, এই যে এজ থাকে, এই যে এজ স্যার এভাবে দেখেছিল গেমিংয়ে, এজ থাকবে। আর এন্টি এলিয়াসিং যখনই অন করে দিব তখন গ্রাফিক্স পাওয়ার মোর পাওয়ার কনজিউম করবে কম্পিউটার, আর তখন গ্রাফিক্স কার্ড লাগবে, আর তখন এই স্মুথ লাইন দিবে। আমি যদি গেম অন করে দেখানো যেত দেখাইতাম, কিন্তু প্রসেসিং পাওয়ার এত নাই আমার, দেখাতে পারবো না। সো ডাটা অ্যাকুইজিশন সিস্টেম কম্পোনেন্টস, এখন ডাটা অ্যাকুইজিশনে চলে আসছি, অ্যাম্পলিফায়ার আছে, মাল্টিপ্লেক্সার আছে। আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে যে ডাটা যখন আমরা অ্যাকুইজিশন, মানে ডাটা যখন অ্যাকুইজিশন অর্জন আর কি, অ্যাকুইজিশন মানে হলো কি অবটেইন করি, যখন ডাটা যখন আমরা নেই বা স্যাম্পল করতেছি, তখন আমার যেই সিগন্যালের যে সেন্সরের যেই আউটপুটটা না, ওটা অনেক লো হয়, ঠিক
ঠিক আছে। প্রথম প্রবলেম কি, যে সেন্সরের আউটপুট অনেক লো হয়, খুবই খুবই স্বাভাবিক এটা লো হবে, কারণ আমার যেই মনে করেন এনভায়রনমেন্টের চেঞ্জেস তো অত বেশি না যে একদম একদম ধুমায় সিগন্যাল দিবে, এমন তো কিছু না। সিগন্যালের মানে বাই ডিফল্ট বা কনভেনশনালি লো হয়। এখন এক্সেপশনাল থাকতে পারে, এক্সেপশনস আর এক্সাম্পল। তো সিগন্যালের ফ্রিকোয়েন্সি লো হওয়ার এই প্রবলেমটাকে দূর করার জন্য আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করি, হুইচ অ্যাম্পলিফাইজ বা অ্যাম্পলিটিউডটাকে বাড়ায় দেয় বা মাল্টিপ্লাই করবে, একটা সার্টেন পাওয়ার অ্যাড করবে ওই সিগন্যালে, যেন আমরা ওটা পিওরলি বা পিসফুলি আমরা ওটা রেকগনাইজ করতে পারি কম্পিউটার দ্বারা। আচ্ছা, তো এই অ্যাম্পলিফিকেশনটা বেসিক্যালি হয় হলো ট্রান্সডিউসারের মেকানিজম এমনভাবে বানানো যে এটা অ্যাম্পলিফাই হবে। স্যার ফার্স্টেই পড়াইছে এটা, ওই আগে ফার্স্টের দিকে, ওই যে আলো আর ভাইনাইল না কি জানি একটা আছে না রেকর্ডার, ভাইনাইল রেকর্ডার, ওই রেকর্ডিংয়ে যে এখানে একটা মাথায় একটা লেজার লাইট বসায় দিল, মিরর বসায় দিল, এখান থেকে একটা লেজার লাইট মারলো, আর লেজার লাইট ডিটেক্ট করতেছে অনেক দূরে একটা পর্দা দিয়ে। তো আমার সামান্যতম উঁচা নিচার কারণে আমার দেখা যায় যে এই যে প্রতিসরণের যে থিওরাম যে ডাবল হয়ে যায়, মানে আমার এটা একটু বাঁকানোর জন্য এই ডিফারেন্সটা ডাবল হয়ে যায়। এমনিতে প্রথমত এখানে ডাবল হচ্ছে, সেকেন্ডলি ডাবল হচ্ছে কই জানেন, এই যে দূরত্বের কারণে, যে বড় দূরত্ব ট্রাভেল করা মানে কি, এখানে একটু রেখাটা যদি এখানে একটু চেঞ্জ হয় অ্যাঙ্গেল, ওখানে বড় ধরনের একটা চেঞ্জ হবে। সো আমার ফাইনাল যে আউটপুটটা ওটা অনেক বেশি অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে। এই যে এই অ্যাম্পলিফিকেশনের কাজটাই ট্রান্সডিউসার করে, এই যে এই মেকানিজম, এটা হলো একটা মাল্টিপ্লেক্সার। When multiple input signal lines are connected by a common output line to a signal processing unit, a multiplexer is আচ্ছা, যখন অনেকগুলো ইনপুট লাইন থাকবে, ঠিক আছে, কিন্তু ওটাকে আমার আউটপুট অবভিয়াসলি মানে মাস্ট, এটা আমার বলে দেওয়া হয়েছে যে আমার একটা তার দিয়ে যেন আউটপুটটা বের হয়, তখন উই ইন্ট্রোডিউস মাল্টিপ্লেক্সার, যেটা করে কি একটা সিগন্যাল দিয়ে ও পথ খুলে আর বন্ধ করে। মানে এখানে তো এতগুলা না, এইভাবে দেখানো যায়, মনে করেন জাস্ট একটা এই যে এতগুলা লাইন, ঠিক আছে, এটা ইনপুট এন্ট্রি লাইন, আর এখানে যে মাল্টিপ্লেক্সারটা হ্যাপেনিং হিয়ার, আর এখানে একটা এই যে ঘড়ির কাঁটার মতো থাকবে, এটা হলো সিগন্যাল, বা ওই যে কি বলে এটা জানি না, ভুলে গেছি। আচ্ছা, আমি গুগলে বের করে রাখছি। তো এটা হলো, তো এটা আমি সিগন্যাল দিয়ে এটা চেঞ্জ করতে পারবো। মনে করেন একটু পরে বললাম যে এটার সাথে কানেক্ট হও, তখন ও এইটার ডাটাটা পাস করবে। একটু পরে বললাম যে তুমি এটা লাস্টেরটার সাথে কানেক্ট হও, এরকম করে করে ঘড়ির কাঁটার মতো ঘুরে ঘুরে আমি চেঞ্জ করতে পারি, এবং এটাই মাল্টিপ্লেক্সার। এটা কাজ করে যে অনেকগুলা মাল্টিপল এন্ট্রি লাইন থেকে বা ইনপুট লাইন থেকে অনলি ওয়ান আউটপুট লাইন পাওয়ার যে কনভার্সনটা, এটাই মাল্টিপ্লেক্সার। এটাই বলছে সিগন্যাল প্রসেসিং ইউনিট মাল্টিপ্লেক্সার সুইচ বিটুইন অ্যাক্টিভ কানেকশন, সুইচ বিটুইন, এই যে সুইচ করলাম না এখানে, এটাই। আচ্ছা, এখন যদি আমরা একটু ওয়েব সার্ভ করি তাহলে এখানে দেখা যাবে এই যে মাল্টিপ্লেক্স আমি বের করে রাখছি, এই যে এখানে একটা ছোট চিত্র আছে। আমরা নর্মালি যে কমিউনিকেশন করি না, রেডিও কমিউনিকেশন, বা ওই যে আমরা যে ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল, রিমোট কন্ট্রোল গাড়ি চালাই যে, হ্যাঁ, তো আমরা এটা দুইটা স্টিক নাড়াই আর ওখান দিয়ে একটা সিরিয়াল কমিউনিকেশন যায়। এখন একটা সিরিয়াল কমিউনিকেশন এতগুলা ওই যে জয়স্টিকের মুভমেন্ট কিভাবে নিচ্ছে, এই যে ওখানেও মাল্টিপ্লেক্সারের একটা ভূমিকা, মানে মাল্টিপ্লেক্সার লাইক কিছু একটা আছে। সো মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা ওটাকে প্যাক করার যে কাজটা ওটা করে পাঠাচ্ছি সিগন্যাল সিরিয়াল হিসেবে, মনে করেন 1010001111011101 এরকম একটা বাইনারি কিছু পাঠাইলাম। তো ডিমার্কসটা ওটা পাইলো, ডিমার্কস মানে এখানে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার অপোজিট, ও করবে কি ডিকোড করবে, মানে এনকোড ডিকোডিং টাইপ কিছু একটা, এনক্রিপশন ডিক্রিপশন। সো এনক্রিপ্ট করে পাঠাইলাম, ডিক্রিপ্ট করলাম, এটাই হলো মাল্টিপ্লেক্স। আর আচ্ছা, মাল্টিপ্লেক্স এখানে একটা চিত্র দিয়েছে সুন্দর, এই যে চিত্রটা, এটা দেখেন, ওই যে বললাম না সুইচিং, এই যে দেখেন এখানে ফ্রিকোয়েন্টলি সুইচ হচ্ছে, এটা মাল্টিপ্লেক্সার এমইউএক্সটা মাল্টিপ্লেক্সার হিসেবে ধরা হয়, এই যে এমইউএক্স। আর এখানে ডিমাল্টিপ্লেক্সার। সো আই গেস ক্লিয়ার এটার কনসেপ্ট। আচ্ছা, এই তো আসছি ফাইনালি দ্য মোস্ট অ্যাওয়েটিং টপিক, ডিজিটাল ইমেজ প্রসেসিং। তো ডিজিটাল ইমেজ প্রসেসিং আমি একটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, আমি একটু মোর টেকনোলজিক্যালি প্রকাশ করার চেষ্টা করব, দেখি বুঝতে অনেক সুবিধা হবে আশা করি। তো এখানে একটা বলা হচ্ছে যে ডিজিটাল ইমেজ প্রসেসিং কী জিনিস আসলে। ইন অ্যান ইমেজ দেয়ার আর পিক্সেলস ইন 2D, পিক্সেল থাকবে ইন এ গ্রে স্কেল ইমেজ। আচ্ছা, গ্রে স্কেল ইমেজ, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, কী জিনিস দেখাচ্ছি, দ্য ভ্যালুজ অফ দ্য পিক্সেল রেঞ্জ 20 to 255, ঠিক আছে, 0 মিনস ব্ল্যাক আর 255 হোয়াইট। ইন এ কালার ইমেজ, ওই
জাস্ট 0 to 255 তিনটা চ্যানেল থাকবে, তখন রেড, গ্রিন আর ব্লু এই তিনটার কম্বিনেশনে তখন আমার কালার্ড চ্যানেল পাবো বা কালার্ড ইমেজ পাবো। ইনস্টেড অফ 1 চ্যানেল 3 চ্যানেল থাকবে, তিনটা চ্যানেল থাকবে 0 to 2। আচ্ছা এখনই দেখানো শুরু করি তাহলে। আমি ওই যে ফটোশপের একটা অনলাইন ভার্সন আছে, কি জানি নাম, ফটো, এই যে পাইছি। আচ্ছা হিস্টোরি জিনিসটা তো ভালোই, এই অনলাইন ভার্সন অলমোস্ট ফটোশপের মতো কাজ করে। কই রাখছিলাম জানি, ডাউনলোড, হ্যাঁ এই যে চিত্রটা, এটা আমি ডাউনলোড করছিলাম এই পারপাসে। আল্লাহ, ও আমি জুম করতে পারবো, ইয়া। সো দিস ওয়ান, ঠিক আছে। এখন এখানে আমি, এটা তো কালার্ড ইমেজ বোঝাই যাচ্ছে, গ্রে স্কেল ইমেজ কীভাবে হয় দেখাচ্ছি। তো এই যে এই লেয়ারটারে যদি আমি হিউ স্যাচুরেশন কার্ভ যদি একটা আনি উপরে, তো এখান থেকে আমি যদি স্যাচুরেশনটা সরাই নিই, স্যাচুরেশন জিনিসটা মানে এই যে কালারের যে ব্যাপারটা, এই যে স্যাচুরেশন যদি সরাই নিই, সব কালার সরাই নাও, এই যে দিস ইজ কল্ড আ গ্রে স্কেল ইমেজ। এখানে কি জিনিস হচ্ছে, ঘটনা হচ্ছে যে আমার কালারের মধ্যে খালি হোয়াইট আর ব্ল্যাক বাদে, হোয়াইট আর ব্ল্যাক পিক্সেলের মাঝখানে এই দুটার কম্বিনেশন বাদে নাথিং এলস ইজ দেয়ার ইন দ্য ইমেজ, ঠিক আছে। এটাই হলো গ্রে স্কেল ইমেজ। এবং এইটা দিয়ে আমরা বেসিক্যালি প্রসেসগুলো, যে এই যে কার্নাল, কনভলিউশন যাই করি না কেন, এটা দিয়েই করছি। কীভাবে করছি এখন চলেন ব্যাক করি, আমি একটা একটা করে টপিক আসবে, ওই একটা একটা করে আগাবো। তো কালার্ড ইমেজ এখানে, এই যে গ্রে স্কেলে ম্যাট্রিক্স, কীভাবে ম্যাট্রিক্স, এই যে 25, 30, এখন 0 মানে কমপ্লিটলি ডার্ক, 255 মানে কি কমপ্লিটলি হোয়াইট, তো দুইটার মাঝখানে মনে করেন 127 বা 150 আছে, ওইটা কি গ্রে কালার যেটার বলি। এরকম আস্তে আস্তে বাড়বে কমবে, ডার্ক আর হোয়াইট আর ইমেজ হবে, এইটার একটা কম্বিনেশনে এই যে গ্রে স্কেল একটা কিন্তু ইমেজ পেয়ে গেছে। এখানে অবভিয়াসলি 3x3 থাকবে না, এখানে বিলিয়ন বাই বিলিয়ন বা মিলিয়ন বাই মিলিয়ন পিক্সেল আছে এখানে পুরা ইমেজ বানাইতে। যত রেজুলেশন হাই হবে তত মানে ইয়ে হবে, পিক্সেলের সংখ্যা বাড়বে। স্যার রেজুলেশন টপিকটা আসলো না কেন? আমার তো এটা আসার কথা। ওই যা, আচ্ছা পরে আসবে, ঠিক আছে পরে বলবো। তো গেল গ্রেজে কালার ইমেজ ম্যাট্রিক্স। আচ্ছা RGB, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন এইরকম 2D ম্যাট্রিক্সের যদি আমি জেড অ্যাক্সিস, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এদিকে এক্স এদিকে ওয়াই। এখন যদি আমি এগুলারে আরও জেড অ্যাক্সিস বরাবর 3টা চ্যানেল প্যাক করি, মানে এখানে একটা থাকবে ম্যাট্রিক্স, একটু জেড অ্যাক্সিসের একটু ওয়ান ডিস্টেন্সে সাপোজ, এই যে একটা ম্যাট্রিক্স, দেন সে আরেকটা 3টা ম্যাট্রিক্স যদি এখানে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে, এই যে এরকম আমি ম্যাট্রিক্সের ব্র্যাকেটগুলো দেখাচ্ছি, ঠিক আছে বোঝানোর জন্য। এইদিকে হ্যাঁ জেড অ্যাক্সিসে, তো এই যে এটা মনে করেন আর, তখন আর রেড কালার, রেড চ্যানেল, ব্লু চ্যানেল, গ্রিন চ্যানেল, ঠিক আছে। এই যে তখন কিন্তু আমার একটা পুরা ফুল ওয়ার্কিং কালার ইমেজ পেয়ে যাবো। এমন সিগন্যাল টু 1 এলিমেন্ট ইন্ডিকেট করে, এভাবে 3টা ম্যাট্রিক্স জেড এক্সিসে আসলে 3D ম্যাট্রিক্স হবে, তখন কালার ইমেজ হবে, ঠিক আছে। RGB চ্যানেল বাদেও আমরা আরেকভাবে প্রকাশ করি, CMYK, RGB CMYK দিয়ে প্রকাশ করি। তো এটা কি জিনিস, কে CMY সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো। তো ব্লু এর অপোজিট ইয়েলো, গ্রিনের কি করলাম এটা, জি হ্যাঁ, গ্রিনের অপোজিট ম্যাজেন্ডা, রেডের অপোজিট হলো সায়ান, CN বলে, সায়ান এটা CYN নাকি জানি। আর কেটা হলো আমার ব্রাইটনেসের একটা আলাদা চ্যানেল দেয়, মানে ডার্কনেস না ব্রাইটনেস কি জানি একটা আছে, যাই হোক। ইমেজ প্রসেসিং কি হতে পারে, ইমেজ অপারেশন, ব্লারিং হতে পারে, শার্পনিং হতে পারে, ইনক্রিজিং অর ডিক্রিজিং ব্রাইটনেস, কন্ট্রাস্ট আছে। ইনক্রিজিং অর ডিক্রিজিং ব্রাইটনেস কি, এটা একটু দেখি। এটা যদি আমি যে মোর গ্রাফিক্যাল অ্যাপ্রোচ নেই, তাহলে আমি বেস্ট হবে হলো, আচ্ছা ওপেন করে, হ্যাঁ ওপেন করে, ডেসমোস গ্রাফিং ক্যালকুলেশন যেটা, এটা আমি বের করে দেখাই। ডেসমোস নামে সার্চ দিব, লেটস টুগেদার, এইখানে যাবো গিয়ে এই যে গ্রাফিং ক্যালকুলেটর এখান থেকে পাবো। এইটা ইজ ভেরি ইউজফুল ফর ম্যাথ এনথুজিয়াস্টস, কি বলে এটারে, মানে ম্যাথে আগ্রহী বা ম্যাথ লাভাররা এটা খুবই একটা ইউজফুল বা হ্যান্ডফুল একটা জিনিস। আমি অনেক ইউজ করি পার্সোনালি, ভিজুয়ালাইজ করা যায় ইকুয়েশন থেকে, ঠিক আছে। এখানে যদি আমি একটা ইকুয়েশন নিই, y ইকুয়ালস টু sin x, তো এটা আসলো একটা। আমি যদি নেই y ইকুয়ালস টু sin x,
প্লাস এক্স প্লাস 5 নিলাম, এই যে একটু ফেস চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যদি 2x দেই সাপোজ, তাহলে এই যে সেটা অফ করে দিই, 2x দিই, তাহলে এই যে একটু মানে ঘন হয়ে গেছে, আগে ছিল হালকা এখন হয়ে গেছে ঘন, মানে মোর কম্প্যাক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা কেন দিলাম, আমি একটু ফুরিয়ার অ্যানালাইসিস চলে যাচ্ছি, একটু দেখানোর জন্য, আপনাদের উপকার হবে। তো এখন ফুরিয়ার অ্যানালাইসিস কি, কীভাবে, আমি যদি এই দুইটা, এই যে ইকুয়েশন দুইটা, যে দুইটা আমি বানাইলাম নীল আর লাল দিয়ে, এই দুটো যদি যোগ করি তখন কি হবে, সাইন 2x প্লাস সাইন এক্স প্লাস 5, এই যে এরকম একটা ইকুয়েশন আসতেছে। এটা কিন্তু একটু কেমন জানি মানে অটিস্টিক, মানে পঙ্গু পঙ্গু লাগতেছে না, কেমন কোনো রেগুলারিটি নাই। হ্যাঁ, তো এইটাই হলো ফুরিয়ার অ্যানালাইসিসের মানে আমাদের টার্গেট বা অবজেক্টিভ। ফুরিয়ার অ্যানালাইসিসে কী করে, ও করে কি, এই যে এই এরকম কিছু সিগনাল যেগুলো আমরা এনভায়রনমেন্ট থেকে নেই, এগুলোকে ভাগ করে স্প্লিট আউট করে বেস সিগনালগুলো বের করার চেষ্টা করে মানে অ্যাপ্রোচ করে, ঠিক আছে, পারে না পসিবল বাট একটা ইকুয়েশন ম্যাথমেটিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করে স্প্লিট করে ফেলে। স্প্লিট করে কি করলো, এটা আমরা তো এখানে ক্লিয়ারলি বুঝতেছি এই দুইটার যোগফল এটা। হ্যাঁ, আমি ওয়াই কষ্ট দিলেও হবে, না দিলেও হবে, এটা খুবই জোস একটা জিনিস। তো এই দুটো ভাগ করলাম, এটারে বলে ফুরিয়ার অ্যানালাইসিস, যে ভাগ হয়ে গেছে এই যে এই দুইটা, এটা প্লাস এটাই হলো ফুরিয়ার অ্যানালাইসিস। আর যদি আমি এই দুইটারে যোগ করে আবার ব্যাক করি, ওটারে বলে ইনভার্স ফুরিয়ার অ্যানালাইসিস। শেষ, এটাই বোঝানোর ছিল, ঠিক আছে। এই যে এটা পাইলাম ইনভার্স ফুরিয়ার অ্যানালাইসিস। আচ্ছা, তারপরে আমি এখন আবার যাই ওই যে ইয়েতে, কন্ট্রাস্ট বাড়ানো, ব্রাইটনেস কমানো, এটা কি, এই যে এখানে সাইন এক্স আছে, আমি মনে করি এখানে একটা ভ্যারিয়েবল 2x না দিয়ে একটা ভ্যারিয়েবল দিলাম, এখানে একটা স্লাইডার অ্যাড করলাম। এই যে কন্ট্রাস্ট কি হচ্ছে, কন্ট্রাস্ট কমতেছে আর কন্ট্রাস্ট বাড়তেছে। কিভাবে, এটা একটা হিস্টোগ্রাম, মানে আমি যদি হিস্টোগ্রাম চিন্তা করি তাহলে এই যেভাবে কন্ট্রাস্ট বাড়তেছে, এভাবে কন্ট্রাস্ট কমতেছে। হ্যাঁ, আর ব্রাইটনেস y ইকুয়ালস টু সাইন এক্স প্লাস বি দিলাম সাপোজ, আরেকটা ইয়ে দিলাম ভ্যারিয়েবল, স্লাইড অ্যাড করলাম, এটা অফ করে দিই, আরে অফ, এই তো এই যে ডানে বামে যে সরতেছে না, এটা হলো ব্রাইটনেস, ঠিক আছে। এই যে ব্রাইটনেস কমতেছে বাড়তেছে, এই যে কমতেছে, এই যে বাড়তেছে। এটা কিভাবে, আমি একটু যাই আমার ভিডিও এডিটারে, এখানে আমি একটা অলরেডি ওপেন করে রাখছি, আমার একটা গেমের ফুটেজ রেকর্ডিং আর কি। তো এখানে আমি কালার গ্রেডিংয়ে গেলাম, এখানে আমি কালার গ্রেডিংয়ে দেখেন, আমি যদি এই যে লাইটস কই জানি, হ্যাঁ এখানে এই যে কন্ট্রাস্ট আর ব্রাইটনেস, আর এই যে হিস্টোগ্রামটা কি, যে আমার রেঞ্জটা ডাইনামিক 0, এখানে এই কর্নার ভ্যালুটা 0, এই কর্নার ভ্যালুটা কি 255। দেখেন এখানে খেয়াল করলে 3টা চ্যানেল আছে, ঠিক আছে, 3টা চ্যানেল আছে, রেড, গ্রিন, ব্লু। এখানে বোঝাচ্ছে যে ডার্কার এরিয়াতে 0-র কাছে কিন্তু বেশি কালারের ডেন্সিটি বা অনেক বেশি কালার, এখানে ধূপধাপ কালার হিসাব, হোয়াইটের দিকে কিন্তু কম, এবং বাস্তবে কিন্তু এটাই হয়েছে। আমি যদি পুরাটারে আমি যদি অ্যানালাইজ করি তাহলে দেখেন এখানে কিন্তু ডার্কার এরিয়া বেশি, মানে এটা ইজ মোর ডার্কিশ টাইপ ইমেজ। ডার্কিশ কি জিনিস আমি জানি না, মানে এটা একটা ডার্কার একটা ইমেজ, ঠিক আছে। এটা কিন্তু ছায়ার মধ্যে আছে। সামনে কি কোনো রোদ নাই, আচ্ছা না থাক সমস্যা নেই। এখন যেটা দেখাতে যাচ্ছে, কন্ট্রাস্ট যদি বাড়াই তো কি হবে, এটার এক্সপ্যান্ড হবে, মানে ডাইনামিক রেঞ্জ। দেখেন এখানে ডাইনামিক রেঞ্জের আমার অনেকটুকু আনইউজড আছে, আমি যদি এটা ইউজ করতে পারি তাহলে কিন্তু ছবিটা অনেক সুন্দর দেখা যাবে। মানে আমার এখানে অনেকগুলো পিক্সেল আনইউজড আছে, কারণ আমার এইদিকে সব জ্বর পাকাইছে, এখানে সব কালার ওরা এখানে কনজাস্ট করছে। তো আমি যদি কন্ট্রাস্ট বাড়াই, দেখেন ওই যে রেঞ্জটা বেড়ে যাবে, এই যে বড় হচ্ছে, ঠিক আছে। শিঙ্ক কি বলে, এটা শিঙ্ক না বলে, এটা স্ট্রেচ হচ্ছে, এটা কন্ট্রাস্ট বেড়ে যাচ্ছে, এবং কালারটা দেখেন ইটস লুকিং মোর গর্জিয়াস নাও, একটু জাস্ট কন্ট্রাস্ট বাড়ানোর কারণে। তো আমি এটারে আবার এই যে ম্যানুয়ালি করতে পারি, হোয়াইটস যেটা, হোয়াইটস দিকটা আমি অনেক টানতে পারি, কারণ হোয়াইটস একদমই নাই, আমি অনেক বাড়াই দিলাম, ঠিক আছে। বেশি বাড়াইলে আবার বাড়াই এরকম। আর ব্ল্যাকসটা একটু কমাইলাম, এদিকে একটু বেশি সরে গেছে, কমাইলাম। এই যে দেখেন স্ট্রেচ করলাম না, দুই দিক থেকে টান দিলাম, হোয়াইট থেকে এদিকে টান দিলাম, ব্ল্যাক থেকে এদিকে টান দিলাম। এখন দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আগের চেয়ে, কিচ্ছু করি নেই আমি। তো এটা হলো প্রফেশনাল কালার গ্রেডারের কাজ। প্রফেশনাল কালার গ্রেডার যেহেতু আমি না, আমি জাস্ট ইনিশিয়াল কিছু বেসিক কিছু টুইকিং করে কত সুন্দর বানাই ফেলছি দেখেন একটা জিনিসকে। এটাই হলো কন্ট্রাস্ট বাড়ানো কমানো। আচ্ছা, এখন আমি আবার এটা রিসেট করে দিই আগের মতো। ব্রাইটনেস কমানো বাড়ানো কি, এই যে শিফট করা, পুরো গ্রাফটা দেখেন বাম দিকে শিফট করতেছে, এই যে হিস্টোগ্রামের গ্রাফটা বাম দিকে শিফট করতেছে, আর ডানে আনলে ডান দিকে শিফট করছে পুরাটাই।
ওভাবে তো আর শিফট করবে না, মানে একটু তাও কিন্তু শিফটিং দেখা যাচ্ছে, এই যে এইটুকু জিনিস কিন্তু শিফট করতেছে, এটাই ব্রাইটনেস কমানো বাড়ানো। সো ব্রাইটনেস কমানো বাড়ানো যে দেখাইলাম শিফট করা, এই যে এটা ব্রাইটনেস কমানো বাড়ানো, আর এটা হলো কি অ্যামপ্লিটিউড কমানো বাড়ানো, সরি মানে কন্ট্রাস্ট কমানো বাড়ানো। অ্যান্ড এক্স্যাক্টলি আমি এইটাই এখানে প্রকাশ করছি, এই যে এইটা কালার রেঞ্জ কমানো, কালার রেঞ্জ বাড়ানো। কালার রেঞ্জ এটা হিস্টোগ্রামটা তো আই গেস বোঝা হয়ে গেছে যে আমার পুরো ইমেজের মধ্যে মানে ডেনসিটিটা কোথায় বেশি, ডেনসিটি ঠিক আছে 255-এর দিকে বেশি না 0-এর দিকে বেশি, এটা হলো কালার হিস্টোগ্রাম। আচ্ছা, আর শিফট করা হলো ব্রাইটনেস, শিফট করছে পুরা জিনিসটার ধইরা, এই পুরা গ্রাফটার ধইরা আমি এখানে সামনে পাঠাই দিছি, এটা হলো ব্রাইটনেস কমানো। আর কন্ট্রাস্ট বাড়ানো হলো এই যে আমি কি বলে স্ট্রেচ করব, কন্ট্রাস্ট বাড়বে। আর কন্ট্রাস্ট লো, এই যে এদিকে কেন কি শ্রিঙ্ক হইলো, শ্রিঙ্ক কীভাবে এই যে দেখাই, কই জানি এই যে এটা না তো কই জানি এখানে, এই যে কন্ট্রাস্ট কমানো দেখেন, এই যে শ্রিঙ্ক হচ্ছে দেখেন চারপাশ থেকে কমে আসতেছে, সো এটা একটু বাজে দেখাবে। আর বাড়াইলে এই যে আমার ডাইনামিক রেঞ্জটা আরও ইউজ হচ্ছে, সো কন্ট্রাস্ট বাড়াইলে ভালো দেখায়, ঠিক আছে। আর স্যাচুরেশন বাড়াইলে যে বললাম কালার চলে যাবে 0, এখানে এই যে ডার্ক গ্রে স্কেল হয়ে গেছে, এখন পুরা কমপ্লিটলি এখানে করে না, এটা তো ভিডিও, সো এটা ইটস মোর হার্ড দেন পিকচার, সো এটা করতে পারবে না পুরো, বাট ইউ গেট দ্য পয়েন্ট। এই স্যাচুরেশন জিনিসটা হলো কালারের একটা ঘনত্ব, কত কালার দিতে যাচ্ছি। হিস্টোগ্রামও দেখেন ওভাবে চেঞ্জ হচ্ছে, আমি জানি না এটা কীভাবে চেঞ্জ হয়, এটার কোনো এক্সপ্লেনেশন আমি জানি না। আচ্ছা, এটা গেল শেষ ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে। এই যে কনভলিউশনে আসলাম এতক্ষণে। ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে কনভলিউশন এখানে কনভলিউশন করা হয়। কনভলিউশন কি জিনিস দেখাই, কনভলিউশন ইজ দ্য প্রসেস অফ অ্যাডিং ইচ এলিমেন্ট অফ দ্য ম্যাথমেটিক্যাল কনভলিউশন। আচ্ছা, ইফ ইউ হ্যাভ টু কনভলিউশন হলো বেসিক্যালি যে দুইটা ম্যাট্রিক্স থাকবে, এটা একটা নর্মাল ম্যাট্রিক্স বা আমার ইমেজটা মেইন ইমেজ, এটা একটা কার্নাল ম্যাট্রিক্স। কার্নাল ম্যাট্রিক্স হলো যে আমার ইমেজটাকে আমি যে প্রসেস করবো না, কই প্রসেসগুলো ইমেজ প্রসেসিং, এই যে ইমেজ প্রসেসিং, এই প্রত্যেকটা প্রসেসিং যে পার্টিকুলার প্রসেসিংয়ের জন্য কার্নালের ভ্যালু চেঞ্জ হয়। সো আমি একটা কার্নাল দিয়ে কিছু একটা করছি, এমন কিছু একটা করছি যে ইমেজের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে, এইটাই কনভলিউশন। আমি কার্নাল দিয়ে কনভলিউশন করছি, সো ডান দিকের এটা মনে করেন কার্নাল, বাম দিকে এটা মনে করেন কনভলিউশন মানে ইমেজ, মেইন ইমেজ। তো যেটা করতে হয় যে কনভলিউশন ইমেজের রো আর কলাম ফ্লিপ করলাম, এই যে ABCD এরকম ছিল, রো ফ্লিপ করলে হলো এই যে এটা নিচে চলে যাবে, জি তার উপরে চলে যাবে, এই যে হয়ে গেল। দেন কলাম ফ্লিপ করলে হয়ে যাবে কি, এই যে আইটা বামে চলে যাবে। সো কমপ্লিটলি রিভার্স, তো আই যাবে এ এর জায়গায়, জি যাবে, একটা ডায়াগোনাল রিলেশনে আসবে, ঠিক আছে, সবগুলো ডায়াগোনাল বরাবর অপোজিটে চলে যাবে, সিটা জিতে যাবে, এফটা ডিতে যাবে ডায়াগোনালি বা অপোজিট, পুরো ডাইরেক্ট অপোজিট, আইটা এতে যাবে, বিটা এইচে যাবে, দেখেন এই যে এটাই হয়েছে। দেন যাওয়া সব আনা নেওয়া শেষ, এরপরে করবো কি গুণ করবো, দুইটা কলাম ম্যাট্রিক্সের গুণ করবো, সরি মানে দুইটা স্কোয়ার ম্যাট্রিক্সের গুণ করবো। করলে কি 1-এর সাথে 1 গুণ করবো, আচ্ছা সরি গুণ করাতে এভাবে হয় না, এটা কিন্তু গুণ না, এটা একটু অন্যরকম জিনিস। গুণ করলে তো আপনারা জানেন গুণ কীভাবে করেন ম্যাট্রিক্সে, বাট এটা কিন্তু গুণ না, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি 1/1 গুণ করতেছি, এটার 1-1-এর সাথে এটার 1-1 গুণ, এটার 1-2-এর সাথে এটার 1-2 গুণ, 1-2 মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, এটার 1-3-এর সাথে 1-3 গুণ, এই যে গুণ করলে এটা পাইছি। ফাইনালি যে গুণফলগুলো পাবো, 9টা গুণফল পাবো না, 9টা এলিমেন্টের জন্য 9টা গুণফল, সবগুলোকে যোগ করলে আমার যেই অপারেশনটা হইলো, এই যে এতক্ষণ ধরে যেটা করলাম, রো কলাম ফ্লিপ মাল্টিপ্লাই দেন অ্যাড ইজ কল দ্য কনভলিউশন, ঠিক আছে। এই টোটাল প্রসেসটা হলো কনভলিউশন। এই যে যোগ করে আমি একটা ভ্যালু পাবো না, এই ভ্যালুটা হলো কনভলিউশনের ভ্যালু, দ্য ভ্যালু অফ দ্য কন্ট্রাল এলিমেন্ট এট টু আফটার কনভলিউশন উইল বি, আচ্ছা যাই হোক, ইফ ইউ গিভ নেগেটিভ ভ্যালু আর গ্রেটার দেন 255। প্রবলেম অফ কনভলিউশনের প্রবলেম হয় কখন জানেন, যখন আমরা নেগেটিভ ভ্যালু পাই অথবা 255-এর বেশি ভ্যালু পাই, এটাই তখন প্রবলেম হয়ে যায়। কেন প্রবলেম হয়, 255-এর বেশি আমরা জানি কোনো কালারই নেই দুনিয়ায়, এক্সিস্টই করে না। 0 হলো কমপ্লিটলি ডার্ক, 255 হলো কমপ্লিটলি হোয়াইট, ঠিক আছে, এর চেয়ে বেশি যাবে না। তো তখন আমরা কি করি, যে ওই যে কার্নালের যোগফল দিয়ে ভাগ করি, এটার বলে ওয়েটেড ওয়েটেড অ্যাভারেজ করি, এই কাজটা করি। কি করি, 255 যখন বেশি হয়, এই যে কার্নাল দুইটা কার্নাল দেখাচ্ছে, দুইটা কার্নালের যোগফল, এটার যোগফল আসবে 9, এটার যোগফল হবে 16, দুইটা কার্নালের যোগফল দিয়ে ভাগ করব। যখন 255-এর বেশি হবে, তখন যদি আমি এটার মধ্যে 280 আছে, এটা যদি আমি একটা ডেফিনাইট বা সামথিং দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলেই তো এটা অর্ধেক হয়ে যায়, তাহলে কার্নালের ভ্যালু তো আর যোগফল তো আর 2 হবে না, আরও বেশি হবে বা এরকম হবে।
যোগ করলে যে 255 নিচে আসবে, সো প্রবলেম সলভ। সেকেন্ড প্রবলেম কি, নেগেটিভ আসতে পারে, কার্নালের ভ্যালু নেগেটিভ আসতে পারে, যে উপরে নেগেটিভ, তখন আবার সেম একই যোগফল দিয়ে ভাগ করলে ওই সেম সলিউশন দিয়ে দুইটা প্রবলেম সলভ হয়ে যায়, ঠিক আছে। কীরকম, যদি তখন আবার নেগেটিভের ক্ষেত্রে কার্নালটাও আমার স্যার বলছে যে নেগেটিভ আসবে, যোগফলও নেগেটিভ আসবে, এই যে কার্নালের যোগফলও নেগেটিভ আসবে, সো মাইনাস মাইনাস কেটে আবার পজিটিভ ভ্যালু চলে আসে, সো প্রবলেম সলভ। 0-র নিচেও যায় নাই, 255-এর উপরেও যায় নাই, প্রবলেম সলভ। আচ্ছা, এখন মোর রিয়েল লাইফ ম্যাথ প্রবলেম কীরকম হতে পারে, এই যে এরকম, এটা একটা কার্নাল, সরি এটা একটা ইমেজ, 5x5 ইমেজ, এটাকে আমি এই যে 1/1 দিয়ে সাজিয়ে পুরো একটা কার্নাল দিয়ে আমি যদি ওই যে যোগ করে গুণ করি, সরি গুণ করে যোগ করি, এটার উল্টাই তো হবে আগে, এটার উল্টাই বা এটার উল্টাই একই কিন্তু কথা, কারণ এটা কিন্তু আমরা ওই যে ম্যাট্রিক্সের গুণ করতেছি না, এটা হলো যে স্টার করতেছি, নট ক্রস করতেছি না, ক্রস হলো গুণ। আচ্ছা, এখানে একটা কথা মিস করছি, লাইন কই জানি, এই যে কনভলিউশন অফ ইজ রিপ্রেজেন্টেড বাই স্টার, ঠিক আছে। আচ্ছা, তো করলাম, ভালো কথা, গুণ করলাম, কি করলাম, গুণ করলাম। হ্যাঁ, আমি যদি এটা উল্টাই, রো কলাম ফ্লিপ করি, যে কথা এটা উল্টাইলেও একই কথা, ঠিক আছে, কারণ এখানে আমি গুণ করতেছি না, কনভলিউট করতেছি। এখন মজার ব্যাপার, 1-1-1-1কে তুমি যতই কনভলিউট করো, মানে যতই রো কলাম ফ্লিপ করো, 1-1-1-1ই থাকবে। তো এটা রাখলাম, রেখে গুণ করলাম, এই যে 1x1, 2x1, 3x1, এই যে ফার্স্টের 3টা ভ্যালুর জন্য ফার্স্টের 3টা রো নিব। আচ্ছা, এখানে একটা আরেকটা রুল বলি, যে যদি আমার কনভলিউশন আমার মেইন ইমেজের সবসময় লেস হবে হলো কার্নালের ডাইমেনশন, অবশ্যই হইতেই হবে, ছোটই হবে, এই যে লাইক 5x5 এর জন্য কার্নাল হবে 3x3, অ্যান্ড 5x5 তো আর ইমেজ থাকে না, ইমেজ থাকে অনেক বড়, 1 মিলিয়ন বাই 1 মিলিয়ন বা এরকম, মানে আমি নিজেও জানি না কেমন থাকে, বাট অনেক থাকে, এটা জানি, ঠিক আছে। তো 3x3 দিয়ে গুণ দিলাম, এরকম হলো। এখন 3x3 তো আর পুরাটা দিয়ে গুণ হবে না, 3, তো আমি ওই যে যতগুলো কার্নাল হবে ততগুলোর একটা একটা করে বসাবো, কর্নার থেকে শুরু করে এই যে বসালাম 3x3, বসায় প্রত্যেকটার জন্য এভাবে করলাম, করে দেন একটা শিফট করলাম সামনে, করলাম। এখন এই কর্নারেরটার জন্য এই কর্নারের ভ্যালু পাবো, এখন একটা শিফট মানে এই দিকের জন্য এই যে পরেরটার ভ্যালু পাবো, এরকম করে কয়বার শিফট করা যাবে, 3বার, এই তো লাস্ট, এই যে সেকেন্ড বার এখানে, থার্ড বার এখানে, এই যে এটা থার্ড, তো থার্ড বারেই তো আমার টোটাল মানে রো বরাবর হয়ে গেছে, সো রো বরাবর আমি 3টা ভ্যালু পাবো হায়েস্ট, ঠিক আছে। সেম যদি কলাম বরাবর যাই, এদিকে যদি যাই আগাই, তাহলে দেখা যাবে এরকম এদিকেও 3টা ভ্যালু পাবো হায়েস্ট, সো আমার 3x3 আমরা হায়েস্ট ম্যাট্রিক্স পাইতে পারি এর থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে একটা প্রবলেম এখানে, মানে একটা জিনিস স্যার প্যাডিং আর কি, প্যাডিংটা স্যার আসলে পড়াইছে বল, সেকশন বিতে মেবি পড়াইছে, আমার সেকশনে পড়ায় নাই, আমি জানি না ভাই, পড়ায় নাই, তো পড়াইলেও আমি তুলি নেই বা এরকম কিছু। এখানে যদি প্যাডিংটা হয়, প্যাডিং করতে হয়, প্যাডিং কেন করতে হয়, এই যে যখন আমরা 5x5 ইমেজে থাকবে তখন গুণ করলে ছোট হয়ে গেল না 3x3, তো এটা তো প্রবলেম, আমি 5x5 দিয়ে অপারেশন শুরু করলাম, অপারেশন শেষে দেখি 3x3 হয়ে গেলো, এটা প্রবলেম। সো আমি করবো কি, মানে প্রিলিমিনারি এটারে বড় করে নিব, মানে ইনিশিয়ালি বড় করে নিয়ে পরে আমি প্রসেস করব, তাহলে কি হবে, আমি যদি 7x7 দিয়ে শুরু করে 3x3 দিয়ে গুণ দেই, তাহলে 2 কমে যায় না, 5x5 কমে 3 হলে 7x7 কমে কি 5x5ই পাবো আমরা, সো আলটিমেটলি আমার অরিজিনালটা পাচ্ছি। এই যে এক্সট্রা অ্যাড করাকে প্যাডিং বলে, এই প্যাডিংটা আমি একটু দেখাই এক্সেলে, ঠিক আছে। আমি এখানে 1, এটা A1 +1, তো 5x5 করবো, তাই না, এদিকে 5টা নিলাম, 5, আচ্ছা এটা হইলো, এটা কি এখান থেকে 1 2 3 4 5 6 শুরু হবে না, তো একের সাথে কত যোগ করলে 5 যোগ করলে A1 + 5 করলাম, 6 আসলো, দেন 6 আবার এদিকে বাড়াই দিলাম, মনে করো এই যে প্রত্যেকটাগুলো, প্রত্যেকটারে আবার, আচ্ছা এটা তো নিলাম, এটারে আবার এখান থেকে পর্যন্ত বাড়াই দিলাম, আসছে 6 7 9, হ্যাঁ পারফেক্ট, একদম আসছে। এটা হলো আমার মেইন কি ইমেজটা, তাই না, এটা একটু আমি এই পাশে রাখি, এই যে 25, 1 থেকে 25 পর্যন্ত এই যে ইমেজটা এই পর্যন্ত আসছে। দেন কার্নাল, আমি এখানে যদি কার্নাল লিখতে চাই 3x3, তাহলে 1 দিয়ে শুরু করলাম, ইকুয়ালস টু A1 দিলাম 1, এটারে বাড়াইলাম এইদিকে, আরে কি রে ভাই, এটা তো ইকুয়ালস টু A1, ও সরি A1 কেন দিছি, সরি এটা G1 ইকুয়ালস টু G1, হ্যাঁ G1 না তো, এটা কত G2, 1 কত G2 ইকুয়ালস টু G2,
এই তো এখন হয়েছে। এখন এটার এদিকে বাড়াইলাম 1, এদিকে বাড়াইলাম close to G2 1 পাইলাম এই হয়ে গেছে, ঠিক আছে। এই যে কার্নাল। আচ্ছা, গুণ করার পরে আমরা একটা পাইলাম 7 বের। এখন যেটা হবে প্যাডিং কোনটা, আমি যদি প্যাডিং করি এখন এখানে যদি একটা, এখানে না এখানে যদি একটা রো ইনসার্ট করলাম, এখানে আবার একটা কলাম ইনসার্ট করলাম, দুই পাশে ফাঁকা হয়ে গেল। এখন করব কি 0 শুরু করলাম 0 দিয়ে, এটা আবার ইকুয়ালস টু A1 দিলাম, ঠিক আছে। এটারে বড় করব, হয়ে গেল। এটার এদিকে সরি বেশি বড় হয়ে গেছে, এই পর্যন্ত বড় করলাম, এটার আবার এইদিকে বড় করলাম। এই যে 0 0 যে অ্যাড করলাম না চারপাশে, দিস ইজ কল্ড প্যাডিং। এটা করলে কি হবে, এটা তো 7/7 হয়েছে, যে 7/7 1 2 3 4 5 6 7। যখন আমি 3/3 দিয়ে করবো, এখানে একটা রো ইয়ে করি, বাজে লাগতেছে, ইনসার্ট কলাম, ঠিক আছে। এই যেটা দিয়ে গুণ করবো, এখানে কি করবো, স্টার ইয়ে করব, স্টার অপারেশন করলাম। হ্যাঁ, এটা বক্স করে দিই, এই যে বক্স। এটা আর এটা, এই দুটা হলো করলাম, এটা ইন্টু এটা করলাম, হইলো। আচ্ছা, সব কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে এটাতে বলে প্যাডিং। তো কনভলিউশন শেষ। কনভলিউশন এবার আমরা একটা ভ্যালু পাইলাম, এই যে ভ্যালুগুলো এভাবে পাবো 7 8 9 12 এরকম কি জানি পাবো, 7 দেখাইছিল। আচ্ছা, এখন যেগুলো হয় বক্স ব্লার হতে পারে, বোকে ব্লার হতে পারে, যা গাউসিয়ান ব্লার হতে পারে। এই ব্লারগুলো কি জিনিস একটু দেখে আসি। এখানেই তো ছিল, হ্যাঁ এই যেটা না, এটা যদি আমি ফিল্টার করি ব্লার, এই যে এখানে সব ইমেজ অপারেশন দেখাতে হবে। দেন গাউসিয়ান ব্লার, বক্স ব্লার, ঠিক আছে, নর্মাল ব্লার, অ্যাভারেজ ব্লার, মোশন ব্লার, রেডিয়াল ব্লার করা যায়। রেডিয়াল ব্লার কেমনে করে, লেয়ার কোনটা সিলেক্ট করছি, এই যে এই লেয়ার সিলেক্ট করতে হবে, সরি ফর দ্যাট। রেডিয়াল ব্লার, এই যে রেডিয়ালি ব্লার হয়ে গেছে, ঠিক আছে। অ্যামাউন্ট যদি বাড়াই বেড়ে যাবে, কমাইলে কমে যাবে, এরকম। আবার যদি ফিল্টারে আমি ব্লার করতে চাই কীরকম, গাউসিয়ান ব্লার করি, তাহলে গাউসিয়ান ব্লার হলো সবচেয়ে কমন টাইপ অফ ব্লার, মানে কোনো ইফেক্ট নাই, জাস্ট ব্লার করো। এই যে ব্লার, কোনো ইফেক্ট নেই, কোনো দিকে যাবে না, নড়বে না, কিছু না, ব্লার। আচ্ছা, তারপরে কি আছে, আরেকটা আছে হলো মোশন ব্লার। মোশন ব্লার কি, একদিকে মনে করেন ছবিটা একদিকে দৌড় মারছে, এদিকে দৌড় মারছে, এই যে অ্যাঙ্গেল, ডান দিকে দৌড় মারলে যেরকম হবে না, ছবিটা ডান দিকে চলতেছে, সো আমরা এরকম দেখবো। এটার উপর দিকে যদি অ্যাঙ্গেল করি, এই যে উপর দিকে দৌড় মারছে, এরকম, ঠিক আছে। বিভিন্ন প্রকারের ব্লার এটা। আচ্ছা, সো দিস ইজ ব্লারিং শেষ। এখন দেখি ব্লার শেষ। আচ্ছা, রেজলিউশন কি জিনিস? রেজলিউশন হলো যে একটা সিস্টেমে আমি মিনিমাম কোনো ভ্যালুকে কত দিয়ে প্রকাশ করতে পারবো। মনে করেন রেজলিউশন আসলে কি দিয়ে দেখানো হয়, বেসিক্যালি হায়ার নাম্বার অফ স্যাম্পল ইনফরমেশন। আচ্ছা, তো রেজলিউশন হলো আমার ইমেজের রেজলিউশন হতে পারে, যদি আমার মিনিমাম পিক্সেল মনে করেন একটা পিক্সেল মনে করেন 5 মাইক্রোমিটার, ঠিক আছে, বা হ্যাঁ মাইক্রোমিটার একটা পিক্সেলের দৈর্ঘ্য। যদি 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা হয়, তাহলে এই যে স্ক্রিন বরাবর এই কয়টা আছে পিক্সেল, ঠিক আছে। সেটার রেজলিউশন হলো এই যে 5 মাইক্রোমিটার। কারণ নাই, মানে রেজলিউশন হলো মিনিমাম, আমি মিনিমাম কোনো পিক্সেলকে আমি 5 মাইক্রোমিটারের নিচে প্রকাশ করতে পারবো না, বেশি প্রকাশ করতে পারবো, 2টা পিক্সেল মিলে আমি একটা ছবি প্রকাশ করতে পারবো, এরকম মিনিমাম, এর নিচে আর দেখাতে পারবো না। সো এটার প্রিসিশনটা একটু কম। আমি যদি 12 মেগাপিক্সেল নিয়ে করি, তাহলে হয়তো বা একই জিনিস থাকবে, তখন আর একটু বেশি ভাগ হবে না, আরও গুড়ি ভাগ হবে, তো একই দৈর্ঘ্যে, এই যে এই দৈর্ঘ্যটা সেম, একই দৈর্ঘ্যে, তখন এখানে দেখা যাবে মনে করেন 5, তখন ন্যানোমিটার হয়ে গেল, এই যে কমে গেল না, ন্যানোমিটার কমে গেল, 5 ন্যানোমিটার, এই যে কমে গেল, রেজলিউশন বেড়ে গেল, ঠিক আছে। মানে আমি আরও ফাইনার ইমেজ বা ফাইনলি আমি ইমেজটাকে ডিসক্রাইব করতে পারবো, এইটা রেজলিউশন। অথবা আমি স্টেপার মোটরের স্টেপার ড্রাইভারে কিছু রেজলিউশন লেখা থাকে, মনে করেন 200 পালস পার রেভলিউশন পার রেভ, এরকম। আরেকটা থাকে 400 পালস, সাপোজ পরেরটা 400 পালস,
মানে বোঝানো হচ্ছে যে আমার এই স্টেপারের মধ্যে 200টা পালস দিলে আমরা একটা কমপ্লিট সাইকেল পাবো, ঠিক আছে, কমপ্লিট সাইকেল পাবো। সো প্রত্যেকটা পালসের জন্য কতটুকু আগাবে, এটুকু আগাবে। সাপোজ যে 200টার মধ্যে যদি কমপ্লিট সাইকেল পাই, প্রত্যেকটা পালসের জন্য এটুকু আগাবে। এখন 400-র জন্য কি আরও অর্ধেক পরিমাণ পাবো না, মানে আগাবে না, মানে আরেকটু ফাইন না জিনিসটা, রেজলিউশন এই ক্ষেত্রে আরও বেশি, 400-র জন্য আরও বেশি, মানে আমার ভ্যালু বাড়তেছে এই ক্ষেত্রে, ভ্যারি করে, মানে সিনারিও ওয়াইজ ভ্যারি করে, বাট ভ্যালু বাড়তেছে 400 রেভলিউশন পার সেকেন্ড। এখানেও যেরকম 5 ন্যানোমিটার এখানে কমছিল মানে পিক্সেলের যে উইথটা কমছে, কিন্তু রেজলিউশন বাড়ছে, কিন্তু এখানে ভ্যালু আবার বাড়ছে, কিন্তু রেজলিউশন আবার বাড়ছে, ঠিক আছে। সো এই যে ইয়ে ওয়াইজ সিনারিও ওয়াইজ ভ্যারি করে, বাট রেজলিউশন হলো যে আমার মিনিমাম এই একটা সিস্টেমকে কত দিয়ে আমি প্রকাশ করতে পারবো, কত দিয়ে আমি ওটাকে ইউজ করতে পারবো, কত মিনিমাম, ওটা রেজলিউশন আছে। কোয়ান্টাইজেশন ইজ হাউ অ্যাকুরেটলি দ্য ভ্যালু অফ দ্য সিগন্যাল অফ এনি পয়েন্ট। আচ্ছা, এখন রেজলিউশন, একটা ক্যামেরার রেজলিউশন ভালো হলেই যে ওই ক্যামেরা ভালো এমন না, স্যার বলছে যে ওই ক্যামেরার কোয়ান্টাইজেশন ভালো হতে হবে। মানে আমি অনেক হায়ার রেজলিউশনের একটা ক্যামেরা, মনে করি 128 বা ওটা ডাবল বা 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে একটা ছবি তুলছি, আর আইফোনের হয়তো বা 12 মেগাপিক্সেলের একটা ছবি তুলছি, দেখা যাবে আইফোনের 12 মেগাপিক্সেলের ছবিটাই ভালো হচ্ছে। কারণ কি, আমার যে প্রিসিশন, মানে আমার যে অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট থেকে আমার লাইট নেওয়ার যে সেন্সরটা, ওই সেন্সরটা যত ভালো হবে, ফাইনালি আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওইটাই ভালো হবে। যতই আমি রেজলিউশন বাড়াই না কেন, একটা টাইমে, একটা সার্টেন টাইমে দেখা যাবে যে ওই রেজলিউশন বাড়ানোর কারণে ছবি ভালো হচ্ছে না। 128 ওই চাইনিজ মোবাইল যতই বাড়ে ছবি অত ভালো হয় না, ভালো হয়, বাট কম্পারিজন যদি করি তাহলে একটা ভালো কোম্পানির মোবাইলের ছবি বেশি ভালো হয়, ওটার রেজলিউশন যদিও কম থাকে। সো এখানে এটাই বলা হচ্ছে যে এটা বেশি মানে যে ছবি ভালো তা নয়, এটা লিখছি দিস ডিটারমাইন্স ছবিটা কত ভালো হবে, এখানে লিখছি। আচ্ছা, থ্রেশহোল্ডিং হলো, এখানে আমি এভাবে এত বড় করে বোঝাতে পারবো না, আমি জাস্ট সিম্পলি দেখাই দিই। এই যে থ্রেশহোল্ডিং, এই ছবিটাই মনে করেন, তো আমি যদি এই যে এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, আর একটা এখানে থ্রেশহোল্ড নামে একটা, এগুলো সব ইমেজ অপারেশন, এই যে থ্রেশহোল্ডিং। তো এই যে গ্রে স্কেলে আমি বলতেছি, যে গ্রে স্কেলে আমি থ্রেশহোল্ডিং করতেছি, ঠিক আছে, আমি বলতেছি যে 128-এর, আচ্ছা গ্রে স্কেলে না, এটা আমি কালার, আচ্ছা যাই গ্রে স্কেলে করতেছি, ঠিক আছে। আমি বলতেছি যে 128-এর উপরে যেগুলো আছে, মনে করি আমি যদি সামনে নেই, তাহলে দেখা যাবে যে 250-এর উপরে যে ভ্যালুগুলো আছে অনলি ওই ভ্যালুগুলো হোয়াইট করো, আর এর নিচে সবগুলো ডার্ক করে দাও, তাহলে দেখা যাবে যে এই যে চারটা যেখানে সবচেয়ে ব্রাইটেস্ট পয়েন্ট না, এগুলা এই জায়গাটা কিন্তু শো করছে, এই যে। সো আমি ডিটারমাইন করতে পারতেছি, এটা একটু বামে নেই, এই যে, তো আমি ডিটারমাইন করতেছি যে ব্রাইটেস্ট পয়েন্টটা কোথায়, ঠিক আছে। এটা বলতেছি যে 255 হলো আমার ওই যে থ্রেশহোল্ডিং পয়েন্ট, যেটার আগে পরে তুমি কালো, এই ডান দিকে সব সাদা করো, বাম দিকে সব কালো করো। এখন আমি যদি আরও নিচের দিকে যাই, তাহলে দেখেন সব সাদা হয়ে যাবে, কিছু কিছু জায়গায় ডার্ক থাকতেছে। এখন 2 মানে ডার্কেস্ট 2 কি জানি আমরা, যে কালোর কাছাকাছি 0 কালো আর 255 হোয়াইট। তো 2 এর নিচে যেগুলো আছে ওগুলারে কালো রাখো, আর বাকিগুলারে সাদা করে দাও। দেখেন এখানে খালি কিছু জায়গা কালো। এখন কালো জায়গাগুলো কোনগুলো দেখলে দেখা যাবে যে ছবির যে সবচেয়ে ডার্কেস্ট পার্ট, লাইক এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এগুলোই আসতেছে, এই যে এই জায়গাটা ওগুলোই কিন্তু আসতেছে, ঠিক আছে, বুঝা গেছে। সো এইটাই থ্রেশহোল্ডিং, যে আমি একটা ভ্যালু সেট করতেছি, অ্যান্ড ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আমি দেখতেছি যে এইটার পরে কোনো কালার আছে কিনা। বেসিক্যালি আমার সব মোস্ট ব্রাইটেস্ট পিক্সেল অ্যান্ড মোস্ট ডার্কেস্ট পিক্সেল দেখার জন্যই থ্রেশহোল্ডিং ইউজ করা হয়। এই যে 1-এর নিচে কি আছে, 0 আছে, তার মানে দিস ইজ দ্য পিওর ব্ল্যাক এভার এক্সিস্টিং ইন দিস ফটো, ঠিক আছে। আর 255-এর উপরে, মানে 255 নিজেই হোয়াইট, সো এটা হোয়াইটেস্ট পয়েন্ট, এটাই থ্রেশহোল্ডিং শেষ। আচ্ছা, এখানে আরেকটা জোস জিনিস ছিল, ভাইব্রেন্স, কার্ভস। আচ্ছা, কার্ভস আর লেভেলস যদি দেখি আমরা, তাহলে ওই যে আবার ওই যে মানে হিস্টোগ্রামটা দেখতে পারবো, এই যে হিস্টোগ্রাম, ঠিক আছে। তো হিস্টোগ্রামের ইউজটা কি, আমি এটার ইউজটা একটু দেখায় দিই ছোট করে। যদি ব্যাকগ্রাউন্ডের আগে আমি একটা লেয়ার কালার ফিল করি, লাল কালার দিয়ে ফিল করলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে চলে গেছে, টান দিয়ে নিচে আনা যায়, এই জানা যায়। সো এটার নিচে আমি একটা লেয়ার দিছি, এটা এখন এটার ব্লেন্ডিং কীভাবে জানি, এই যে ব্লেন্ডিং অপশনস, ঠিক আছে। হিস্টোগ্রামের অ্যাপ্রোচটা হলো যে আমি যদি হিস্টোগ্রামের ডার্কার পয়েন্টগুলো হাইড করে দিই, যেগুলো ডার্ক ওই যেগুলো হাইড হয়ে লাল হয়ে যাচ্ছে, মানে নিচের কালারটা ভিজিবল হয়ে যায়, নিচের লেয়ারটা, কারেন্ট লেয়ারে এটা যদি আমি
ডার্কার পয়েন্টগুলো সরাই দিই, হিস্টোগ্রামের ডার্কার পয়েন্টগুলো, তাহলে নিচেরটা ভিজিবল হচ্ছে। কারেন্ট লেয়ারে যদি হোয়াইটেস্ট পয়েন্ট, তাহলে চাঁদের এখান থেকে শুরু হবে লাল, এই যে, ঠিক আছে, এই যে মানে হোয়াইটেস্ট পয়েন্টটা সরাই দিচ্ছি, ঠিক আছে। এটা হলো হিস্টোগ্রামের মানে ইউজেজ। অথবা লেভেলসে যদি যাই, ডাইরেক্ট লেভেলসে যাই, লেভেলসে গেলে এই যে এরকম, যাই হোক এটা হিস্টোগ্রাম। সো তো এটা একটা হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম ভালো কথা, আমি কী করবো হিস্টোগ্রাম, তো হিস্টোগ্রামের মতো থাক। থ্রেশহোল্ডিং পড়ানো হয়েছে, শেষ, দেখানো হয়েছে। দেন ফাইনালি কী আছে, এই যে কার্নালের কিছু ভ্যালু আছে, লাস্ট স্টেপ আমার ফাইনালি এসে পড়ছি। কার্নালের কিছু ভ্যালু দিছে, কার্নালের ভ্যালু অনুযায়ী কিভাবে চেঞ্জ হচ্ছে এটা একটু দেখানো লাগবে। ও আচ্ছা, ভালো কথা, প্যাডিং যে দিছে না, প্যাডিং কথাটা দিয়ে আমার একটা জিনিস মনে পড়লো। ওয়েব ডেভেলপমেন্টে সবচেয়ে বেস্ট ইউজ দেখানো যায় প্যাডিংয়ে। যেরকম প্যাডিং কই জানি করছি আমি, এই যে আমি তো অনলাইনে করছিলাম, এই যে প্যাডিং করছি না 000, এটা কি জিনিস, আমি একটা ইয়ে বানাইছি সিম্পল, কই জানি, আচ্ছা একটু আমি দেখি, এই যেখানে আছে, আরে কই গেল ভাই, এই যে একটা ওয়েব পেজ, ঠিক আছে। এখানে আমি যদি ওপেন করি, এখানে তিনটা এলিমেন্ট আছে, হ্যাঁ, তিনটা এলিমেন্টে আমি একটা প্যাডিং দিছি। এই যে প্যাডিংটা কি, এই যে স্টাইলে, সিএসএস ফাইলে আর কি প্যাডিং ইউজ করা হয়। এটা হলো একটা ওয়েবের বেসিক স্ট্রাকচার। তো এখানে স্টাইল যেটা হয় এটা সিএসএস ফাইল দিয়ে ডিক্লেয়ার করা আছে, আমি এখানে দিয়ে দিছি এটা একটু। আমি এটা একটু সেপারেট ফাইল নিয়ে গেলাম, ঠিক আছে। এই যে সিএসএস ফাইল শেষ। তো ইন্ডেক্স ফাইলে এটা আছে, তিনটা এলিমেন্ট দিছি, তিনটা এলিমেন্ট কী কী আসছে দেখি, এই যে তিনটা এলিমেন্ট। ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড দিছি, হ্যালো ওয়ার্ল্ড আসছে, হাউ আর ইউ, আচ্ছা ভালো কথা। এখন এটারে ক্লাস ধরে স্টাইল করছি, স্টাইল করে এখানে বলছি যে প্যাডিং 20 দাও, মার্জিন দাও প্যাডিং 10 দাও, মার্জিন দাও 20। এখন এই জিনিসটা কি, এখন এটা হলো এই যে নীল কালারটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, সায়ান যেটা দিছি ব্যাকগ্রাউন্ড, তার মানে এলিমেন্টটা হলো এটুকু, ঠিক আছে, এলিমেন্ট এটুকু। প্যাডিং আর মার্জিন অলমোস্ট সিমিলার, কিন্তু কি জিনিস পার্থক্যটা কি এটা বোঝা দরকার রিয়েল লাইফে আসলেই। সো এটা দেখানো যায়। আর রেডটা হলো মানে লেখার কালার দিছি, আর নীলটা খেয়াল রাখবেন সবাই, নীলটা। এখন এটা ইন্সপেক্ট করি, তাহলে খেয়াল করলে দেখা যাবে এই যে নীল যে পোর্শনটা আছে না, বাইরে যে চারপাশে যে নীল কালারটা আসে, ওইটা হইলো, আচ্ছা নীল দুইটা হয়ে গেছে, বাট এটা দেখেন। আর হলুদটা হলো মার্জিন, নীলটা হলো প্যাডিং, হলুদটা হলো মার্জিন এই ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমি যদি প্যাডিং বাড়াই, দেখেন ওই যে প্যাডিং বাড়ানো মানে কি, এলিমেন্টের ভিতরে আমি আমার ইউজড জায়গার বাইরে দিয়ে আমি এলিমেন্টের ভিতরেই আমি আমার এরিয়া বানাই নিচ্ছি। মনে করেন একটা বাসার ভিতরে, বাসায় আমি তো থাকি, বাসার বাইরে আমি হুদাই মানে বাউন্ডারিটা বাড়াই নিলাম, মানে বাসার চারপাশে যে জায়গাগুলো ওগুলো বাড়াই দিলাম, এটা হলো প্যাডিং। আরেকটা জিনিস হলো যে আমি বাউন্ডারি বাড়াই দিলাম, মানে অ্যাকচুয়াল বাসার বাউন্ডারি বাড়াই না বাড়ে রাস্তার দিক থেকে আমি বাসাটা আরও ক্লোজ করে নিলাম, এই যে বাইরে দিয়ে বাড়ানো, এটা হলো মার্জিন। সো মার্জিন আর প্যাডিংয়ের মানে মার্জিন হলো এলিমেন্টের বাইরে কিছু লেখা, যেমন আমরা খাতায় লিখি, তো খাতার মধ্যে কি হয়, খাতার মধ্যে এই যেটা মার্জিন যদি হয়, তো মার্জিন থেকে আমরা লেখা শুরু করি, তো এটা হলো মার্জিন, এগুলো গ্যাপ থাকে, এখানে কিছু লিখি না, তাই না। কিন্তু আমি যদি লেখাটাই যদি আমি এখান থেকে শুরু করি, ওইটা হলো প্যাডিং, এই যে এই পরিমাণ পোর্শন আমি প্যাডিং করছি, তাহলে ঠিক আছে। এই হলো প্যাডিং আর মার্জিনের পার্থক্য। প্যাডিংটা বেসিক্যালি এইখান থেকেই আসছে আমার মতে, এইখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট থেকে, মানে ওয়েবসাইটের মেবি এটা বেশি মোস্ট ইউজ হয়, আমি জানি না আর কোথায় ইউজ হয়। সো এই যে প্যাডিং বাড়াইলে দেখেন এই যে বেড়ে গেল, এই যে নীলটা বেড়ে যাচ্ছে, নীলটা প্যাডিং এই ক্ষেত্রে, মার্জিনটা হলো এখানে মার্জিন দিছি 92 পিক্সেল, প্যাডিং হলো 62 পিক্সেল, ঠিক আছে। এই প্যাডিং মার্জিন শেষ। লাস্ট যেটা আছে ম্যাথল্যাবের স্যার দেখিয়েছিল, ম্যাথল্যাবের একটা কোড, এই কোডটা হলো কনভলিউশন প্রসেসটা আছে না, ওই প্রসেসেরই জাস্ট ম্যানুয়ালভাবে আমরা করে না করে এই কোড দিয়ে দিছি, ফর লুপ দিয়ে, দুইটা ফর লুপ দিয়ে, ওই যে ম্যাট্রিক্সের যে অপারেশনগুলো, গুণ করে ভাগ করা, গুণ করে যোগ করে ভাগ করা, এই যে আচ্ছা এই যে এটা এক্সপ্লেন করার কিছু নাই, এটা যেটা দেখবো আমরা ফাইনাল আউটপুটটা দেখি।
এটা কই আছে, কনভলিউশন এই যে এখানে আছে, এই যে এই ছবিটা বিএমপি মানে বিট ম্যাপ আর কি, মানে ছবির গ্রে স্কেল ইমেজের এখানে ভ্যালু আছে অনেক, মানে হাজারে বিজারে ভ্যালু আছে এখানে। তো এইটারে যদি আমি অপারেশন করি, কি অপারেশন করছি দেখি একটু, কি অপারেশনে যে কার্নালের ভ্যালুর মধ্যে কোনটা মিলে, এখানে এই যে ব্লারটা মিলতেছে, এই যে গাউসিয়ান ব্লারের এই পার্টটা হলো এই যে কার্নালে রাখছি, এই যে এটুকু, হ্যাঁ 1 2 1 2 4 2 এটা, আর 16টা রাখছি হলো ডিভিশন, এই যে ডিভাইডার, এই যে 16, ঠিক আছে। এটা যদি প্লে করি তাহলে যেই ছবিটা পাবো এটা হলো এটার একটা ব্লার্ড ভার্সন, এই যে খেয়াল করলে দেখেন এমআইএসটি লেখাটা দেখেন ব্লার হয়ে গেছে, ঠিক আছে, সবই ব্লার হয়েছে, খালি এমআইএসটি না, খালি লেখা বোঝানোর জন্য পুরা ইমেজটাই কিন্তু একটা ঘোলাটে একটা ভাব আসছে, শেষ। এটা গেল ব্লারিং। এখন কি হতে পারে, সেকেন্ড আমি এখান থেকে লিখে আনি তাহলে ইজি হয়, এখান থেকে যদি লিখে আনি লাইক আমি যদি শার্পেন করতে চাই, ঠিক আছে, শার্পেনটা ইজ মোর ভিজুয়াল, 0 -1 0 0 সরি -1 5 -1 0 -1 0, ঠিক আছে। এই যে এটা কপি করলাম, কপি করে জাস্ট এই এইটুকু জায়গার বদলে পেস্ট করে দিলাম, ঠিক আছে, আসলো 3টা সেমিকোলন হবে রো কলামের। আচ্ছা এখানে খেয়াল করলে দেখবো যোগফল কিন্তু 0 হয়ে যায়, না 0 হয় না, 1 হয়, তাই না, -4 + 5 1, সো আমি এখানে যোগফল 1 দিলাম, শেষ, রান দিলাম, দিলে এই যে এই ইমেজটা হলো অ্যাকচুয়াল ইমেজের শার্পেন্ড ভার্সন, মানে এজগুলো আর একটু ক্লিয়ার হয়েছে, মানে যে এজ ডিটেক্টেবল এজ আর কি বেসিক্যালি হয়েছে। আচ্ছা এটা গেল কি শার্পেনিং। তারপরে আর কি আছে দেখি, ভালো কিছু আছে কিনা, বক্স ব্লার আসবে 1 1 1 দিলে, গাউসিয়ান ব্লার আসলো, আর এই যে এজ ডিফেকশনটা একটু দেখি, যে আমি যদি -1 এটা করি, এই যে -1 8 -1 -1 কি আছে, -1 সব -1 মাঝখানে কি আছে 8, আরে 8, ঠিক আছে। এটা এখন কপি পেস্ট করবো। আচ্ছা এটা যোগ করলে কত হয়, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এটা 0 হয়ে যায় যোগ করলে। আচ্ছা কোনো কিছু যখন 0 হয়, স্যার বলছে ম্যাথ যদি করতে 0 হয় তা ডিভিশনটা আমরা 1-এই ধরবো, ঠিক আছে, 0 হইলে, অনলি ইফ এনিথিং কামস 0। সো এই 3টা যদি আমি ইয়ে করি এবং 1-ই রাখছি, ডিভাইডর প্লে করলাম, আসছে কিছু, আসছে, এই যে এজ ডিফেকশনটা কি, ডিফেকশন কেন বলতেছি ভাই, এটা ডিটেকশন, ডিটেকশন। তো ডিটেকশনটা কি, এই যে এজগুলা, আরে ছবি কই, ছাতা, এই ছবিটার এজ, মানে যেখানে যেখানে এজ আছে ওই এজগুলা কিন্তু ডিফাইন করছে, এই যে। সো দেখা যাচ্ছে যে একটা ইমেজের সাথে জাস্ট আমি কিছু কার্নাল অপারেশন করে কত রকমের কিছু করতে পারতেছি। এটার মানে এটা হলো মোনোটোনাস প্রসেস, এইটারই হলো, যেহেতু আমরা এত 2022-তে বসবাস করতেছি, সো এটার আরও মোর সুইট অ্যাপ্রোচ আছে, যেটা হলো যে ফটোশপে আমরা করি সেম কাজটা করি, এটা ব্যাকগ্রাউন্ডে এইসব ক্যালকুলেশনই করতেছে, বাট আমরা দেখতেছি না, এই আর কি ব্যাপার, আর কিছুই না। তো এখন তো শেষ মনে হচ্ছে, সব পড়া শেষ, শেষ, সবই পড়াইলাম আজকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। So it's the end. So hopefully you guys found this my talking helpful, and আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।